শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর বাহিনীর মধ্যে অন্যতম হলো এরিনা বাহিনী, যাকে সেনাবাহিনী হিসেবে ধরা হয়। এই সেনাবাহিনীতে কাজ করে আমাদের গল্পের নায়ক পারভেজ হোসেন ওরফে আকাশ। আকাশ যেমন লম্বা তেমনই সুদর্শন ছেলে, তেমনই চৌকস এবং অনেক বিপজ্জনক ব্যক্তিদের মধ্যে একজন। এক কথায় ওর পেশা হলো মৃত্যু নিয়ে খেলা করা। যে মিশনে গেলে কেউ বেঁচে ফিরতে পারবে কিনা তাই জানে না, আকাশের কাজ হচ্ছে ওই মিশনগুলো শেষ করা, যার জন্য আকাশকে সবাই কিলারম্যান বলেই জানে। এখন শুধুমাত্র আপনারা আমাদের গল্পের হিরো সম্পর্কে এইটুকুই জেনে রাখুন, কেননা এর চেয়ে বেশি বলাটা প্রয়োজন হবে না। চলুন এবার তাহলে গল্পে ফেরা যাক। আজকে একটা মিশন শেষ করার জন্য আকাশকে যেতে হবে, তাই বড় অফিসার আকাশকে ডেকে পাঠায়। স্যার, আমাকে রেখেছেন? হ্যাঁ, তোমাকে রেখেছি যে কারণে আজকে তোমাকে একটা মিশনে যেতে হবে এবং ওই মিশনটা অনেক ভয়ঙ্কর। স্যার, আপনি কি ভুলে গিয়েছেন? আপনি কাকে কি বলছেন? আমি জানি আকাশ, এটা তোমার জন্য স্বাভাবিক, তাই এই মিশনে তোমাকে একাই যেতে হবে। কি বলছেন কি? আমাকে একা যেতে হবে? হ্যাঁ, একা। কেননা এই মিশনের জন্য কোনো অফিসারে যেতে রাজি হবে না, তাই তোমাকে যেতে হবে এই মিশনে। তাহলে স্যার, আমার যাওয়ার জন্য সবকিছু রেডি করেন, আমি তৈরি হয়ে আসতেছি। তুমি তাহলে তোমার জিনিসপত্র নিয়ে মিশনে চলে যাও, তবে তুমি চিন্তা করো না, তোমার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করবো আমরা। ঠিক আছে স্যার, আমি তাহলে কিছুক্ষণ পর আসতেছি। এইদিকে আকাশ বড় অফিসারের সাথে কথা বলে বের হয়ে যায়, কেননা আজকের মিশনটা হবে খুবই ভয়াবহ। এই মিশনটা এতটাই সাংঘাতিক যে সেজন্য এই মিশনে অন্য অফিসাররা যেতে রাজি হচ্ছে না। যদিও ওরা অনেক ডেঞ্জারাস মিশনে গিয়েছিল, কিন্তু এই মিশনটা সবচেয়ে আলাদা। 15 মিনিট পর আকাশ তৈরি হয়ে নিয়ে যুদ্ধ বিমানে উঠে পড়ে। একাই বিমান নিয়ে বেরিয়ে পড়ে ওই লোকেশনে। এই বিমানটা 1 মিনিটে 5 কিলোমিটার দূরে চলে যেতে পারে। এভাবে 30 মিনিট পর আকাশ একটা ঘন জঙ্গলের মাঝে যুদ্ধ বিমানটা ল্যান্ড করে একাই জঙ্গলের ভিতরে চলে যায়। এখানে আকাশকে সম্পূর্ণ বড় অফিসার মনিটরিং করছে। আকাশ, তুমি প্লেন থেকে কেন নামলে? বিমানের ভিতরে গেলে না জানি কোন দিক থেকে মিসাইল ছাড়ে, তাই এখানে রেখে ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, আমরা তোমাকে এখন থেকে প্রোটেক্ট করার চেষ্টা করব। স্যার, তাহলে এবার অনুমতি দেন, আমি ভিতরে ঢুকবো। বেস্ট অফ লাক আকাশ, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি চাই তুমি মিশনটা শেষ করে ফিরে এসো। ওকে স্যার, তাহলে মিশন শেষে আমি আপনার সাথে কথা বলবো। ওকে আকাশ, তবে নিজের খেয়াল রাখবে। এরপর আকাশ ওই ঘন জঙ্গলের পথ ধরে ভিতরে ঢুকে যায়। আকাশের চোখে হলো গ্রাম লাইট ছিল, যার জন্য যতই অন্ধকার হোক না কেন একজন মানুষের এবং গাছ ও বিল্ডিং এর অস্তিত্ব খুব সহজে বোঝা যায়। এতে করে সব দিক দিয়ে রাতের বেলায় এই অপারেশনগুলো করতে সুবিধা হয়। হলো গ্রামের সাহায্য অনেক জায়গায় লুকানো লোকগুলোকে আকাশ খুব সহজেই মেরে ফেলে, কেননা রাতে আকাশ হলো গ্রামের সাহায্য সব করতে পারছে, কিন্তু ওরা কিছু না দেখতে পেয়ে মারা পড়ছে। তার উপর পুরো জঙ্গলের মধ্যে ল্যান্ড মাইন ভুলেও একটাই পা পড়লে এখানেই আকাশের কাহিনী শেষ। আকাশ খুব সাবধানের সাথে লোকগুলোকে মারছে, সাথে ভিতরে ঢুকতে থাকে। এভাবে ঢুকতে ঢুকতে প্রায় 70 জন লোককে আকাশ মেরে ফেলে। এখন আকাশ খুব কাছেই চলে এসেছে টার্গেটের। অনেক সাবধানের সাথে ভিতরে প্রবেশ করে বোম দিয়ে অনেককে মেরে ফেলে। আকাশ, তুমি শত চেষ্টা করলেও ওদের কাছ থেকে কথা আদায় করতে পারবে না, তাই কন্ট্রোল রুম খুঁজে হার্ড ডিস্কগুলো নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি তাহলে খোঁজার চেষ্টা করতেছি। আকাশ ওদের সবাইকে মেরে ফেলে। কন্ট্রোল রুমে গিয়ে সবগুলো হার্ড ডিস্ক নিয়ে নেয়। ওই হার্ড ডিস্ক নেওয়ার জন্য একটা লোক গুলি করে আকাশের পিঠে, কিন্তু বুলেট প্রুফ হওয়ার কারণে কোনো ক্ষতি হয়নি। ওই মিশনটা শেষ করে আকাশ ওই বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পর রকেট দিয়ে পুরো বাড়িটা উড়িয়ে দেয়। মিশন শেষ করে চলে আসে আর্মি ক্যাম্পে। ওখানে সবাই আকাশকে শুভেচ্ছা জানাতে থাকে। ওয়েল ডান আকাশ, তোমাদের এমন মিশন কমপ্লিট করা সম্ভব। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো। স্যার, আমার 5 দিনের ছুটি লাগবে। এই ব্যাপার, তুমি যেদিন চাইবে যেতে পারবে। ধন্যবাদ স্যার, তাহলে আমি কালকেই যাব। যাও, কিন্তু ওখান থেকে আসলে তোমাকে আরও একটা মিশনে যেতে হবে, তবে এই মিশনটা অন্যরকম। যেমন কীরকম স্যার? সব যদি এখনই বলে দিই তাহলে ছুটির পর কি বলবো। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। আকাশ
আকাশ ওই দিন ক্যাম্প থেকে বের হয়ে খুব সাধারণভাবে ক্যাম্প থেকে বের হয়ে আকাশ নিজের বাড়িতে চলে আসে। আকাশের ক্যাম্প থেকে বাড়ির দূরত্ব 500 কিলোমিটার, তাই আকাশ ওখানে কাছের রেলওয়ে যায়। ওখানে ট্রেনে উঠে নিজের সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর আকাশ ট্রেন থেকে নেমে যায়। নামার সময় একটা মেয়ের সাথে আকাশে ধাক্কা লাগে, সরি, আমি দেখতে পাইনি আপনাকে। কিন্তু মেয়েটা কোনো কথা না বলে চলে যায়। আকাশ পেছনে ফিরে মেয়েটাকে দেখার আগেই মেয়েটা ট্রেনে উঠে পড়ে। শুধু মেয়েটা হাতে থাকা ট্যাটু দেখতে পায়। ট্রেন ছেড়ে দেওয়ায় আকাশ মেয়েটাকে দেখতে পায়নি ঠিক মতো, তাই আকাশ ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে প্রথমে কিছু চকলেট আর আইসক্রিম কিনে নেয়। এইগুলো কেন কিনেছে তা আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন। এইগুলো নিয়ে আকাশ বেরিয়ে পড়ে বাড়ির দিকে। ট্যাক্সি নিয়ে বাড়ির সামনে এসে নামে। আপনারা মনে করবেন না আবার আকাশ অনেক গরিব। আকাশের আপু এখানকার বড় বিজনেসম্যান। গেট দিয়ে ঢুকে বাড়ির দরজার সামনে এসে কলিং বেলটা চাপ দিলে সিকিউরিটি দরজা খুলে দেয়। আকাশ বাড়ির ভিতর ঢুকে আকাশের মায়ের চোখ টিপে ধরে। আকাশ, তুই কখন এলি বাবা? তুমি কি করে বুঝে যাও বলো তো মা? কারণ তুই তো আমার ছেলে। আমি যদি তোকে না চিনি তাহলে কে চিনবে? আম্মু, ঈশা কোথায়? কোথায় আবার? কলেজে গিয়েছে, আসতে আরো 3 ঘন্টা দেরি হবে। তাহলে আমি ওর সাথে কলেজে দেখা করি। কিন্তু তুই মাত্র এলি, আগে রেস্ট নে, তারপর না হয় যাবি। না মা, দেরি হয়ে যাবে, আমি এখনই গিয়ে ওর সাথে দেখা করে আসি। আকাশ আবারও বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ঈশার কলেজের উদ্দেশ্যে। 30 মিনিট পর আকাশ গাড়ি চালিয়ে চলে আসে কলেজে। ওখানে সব শিক্ষকই আকাশকে চিনে, কারণ আকাশ এই কলেজেই পড়েছে। তবে কিছুদিন পর ঈশাও এই কলেজ থেকে অন্য ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। আকাশ অনেক খোঁজাখুঁজির পর ঈশাকে পেল, তাও ক্যান্টিনের ভিতরে। তাই আকাশ চুপি চুপি ঈশার চোখে হাত দেয়। কে আমার চোখে হাত দিয়েছে? কথাগুলো বলে ঈশা হাত দিয়ে ছুঁয়ে দেখে কার হাত, কিন্তু ঈশার বেশি সময় লাগেনি কার হাত এটা খুঁজে বের করতে। ভাইয়া, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে বাড়িতে গিয়েছি, তোকে দেখতে পাইনি, তাই আমি কলেজে চলে এসেছি। না ভাইয়া, আমার জন্য কি এনেছিস? ওইগুলো বাসায় আছে, গেলেই পাবি। ভাইয়া, তোর সাথে আমার বান্ধবীদের পরিচয় করে দিই। আমরা সবাই একসাথে ভার্সিটিতে ভর্তি হব। তাছাড়া আমরা সবাই 2 বছর ধরে ভালো বন্ধুত্ব আমাদের মধ্যে, তাই তুই ওদের সাথে পরিচিত হ। আকাশ ওদের সাথে পরিচয় হয়ে নেয় একজন একজন করে। আজকে যেহেতু আমি এসেছি, তাই সব বিল আমিই দিব। ভাইয়া, তুই কেন দিবি? কোনো কথা নাই, আমি সব দেব। ঠিক আছে, তুই দিস। এখন তাহলে আমরা খাবার খাই। ওরা সবাই মিলে খাবার খাচ্ছিল, তখন কয়েকটা বকাটে ছেলে আসে ক্যান্টিনে। ওরা ওখানে এসেই বাজেভাবে কথা বলতে থাকে আকাশ ও ওর বোনদের। দেখ দেখ, কেউ একটা পায় না আর কেউ 5-6টা নিয়ে ফুর্তি করে। ওই বাজে ছেলে কোথাকার, মুখ সামনে কথা বল, নয়তো তোর মুখ ভেঙে দেবো। তাই নাকি? তুই কি জানিস না আমি কে, কি আমার পরিচয়? তা কি তুই ভুলে গিয়েছিস? না, ভুলিনি। তুই কি ভুলে গেছিস আমি কে? তাতে কি, একটা ছেলে অথচ 6টা মেয়ে, বেশি হয়ে গেল না? তার চেয়ে ভালো আমাদের ভাগে কয়েকটা দিলে কেমন হয়? চুপ করবি বেয়াদবের বাচ্চারা। কথাটা শুনে রকি গায়ে লাগলো, তাই যেই ঈশার হাত ধরতে যাবে তখনই আকাশ রকির হাত ধরে ফেলে। তোর এত বড় সাহস, আমার হাত ধরেছিস? হাত ধরতে কারো সাহস লাগে নাকি? কথাটা বলে রকির গালে একটা থাপ্পড় দেয়, এতে করে মুখ অনেক লাল হয়ে যায়। ক্যান্টিনের সবার সামনে থাপ্পড় খাওয়াতে রকি অনেক রেগে যায়, যার ফলে ওর সাথে থাকা ছেলেগুলো আকাশকে মারতে আসে। আকাশ ওদের সবাইকে মেরে মেরে মাটিতে শুইয়ে দেয়, কারণ আকাশ শুধুমাত্র ওদের এমন করে মেরেছে যাতে ওরা সহজে দাঁড়াতে না পারে। ঠিক তাই হলো, ওরা মার খেয়ে শুয়ে আছে মাটিতে। এবার পালা রকির। রকি মারতে আসলে ওকেও মেরে মাটিতে শুইয়ে দেয়। ওদের সবাইকে মেরে আকাশ সবার উদ্দেশ্যে বলে, সবাই কান নিয়ে শুনে রাখো, এরপর থেকে যদি এমনটা দেখেছি বা শুনি তাহলে এইরকম হাল করে রেখে দেব। কথাটা মনে রাখবে সবাই। ঈশা, চল এবার বাসায় যাই। এরপর আকাশ ঈশাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ঈশা নিজের রুমে ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে আকাশ ফ্রেশ হতে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে দেখে ঈশা ওর রুমের ভিতরে ব্যাগ থেকে চকলেট আর আইসক্রিমগুলো বের করে নিল। তোর কি একটু লজ্জা করে না বড় ভাইয়ের ব্যাগের ভিতর কি কি আছে তা দেখতে? ওই লজ্জা করবে কেন? আমি তো আমার জিনিসগুলো নিতে এসেছি। বোন, তুই তো জানিস আমি বেড়ানোর জন্য আসি নাই, তবু আসার সময় তোর পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছি। তুই এইগুলো নিয়ে রুমে যা, আমি খাবার খেয়ে একটু ঘুরতে বের হবো। ঠিক আছে ভাইয়া। ঈশা ওইগুলো নিয়ে নিচে চলে যায়। অন্যদিকে আকাশ রেডি হয়ে নিচে নামে। আকাশ ঈশা ওরা দুজনে খাবার খেয়ে নেয়। ঈশা খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। অন্যদিকে আকাশ বাসা থেকে বের হয়ে ওর আব্বুর অফিসের দিকে চলে যায়।
ওর আব্বুর অফিসের দিকে চলে যায়। অফিসের সবাই আকাশকে চিনে না, তাই ওর আব্বুকে কল দিয়ে বলে নিচে কাউকে পাঠিয়ে দিতে, যাতে করে আকাশকে কেউ কোনো প্রশ্ন এবং কোনো কাজে না আটকায়। কিছুক্ষণ পর সিকিউরিটি আকাশকে ভিতরে নিয়ে গেল। ওখান থেকে আকাশ ওর আব্বুর রুমে চলে গেল। আসতে পারি? মাই সন, আসো আসো, ভিতরে আসো। তুমি কখন এলে বাড়িতে? আমি তো সকাল 11টায় এসেছি, কিন্তু তুমি দুপুরে বাসায় আসলে না কেন? দেখতেই তো পাচ্ছ কত কাজ পড়ে আছে। এত কাজ করো কেন আবু তুমি? তুই কি কম কাজ করেছিস? কত রিস্ক নিয়ে তুই কাজগুলো করতে হই তোকে। তোকে তো বলেছি ওই কাজ সেরে আমার ব্যবসায় এসে হাত লাগা, কিন্তু তুই তো কোনো কথাই তো শুনছিস না। থাক আবু, তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। আমি আর 3 দিন থাকবো, এরপর চলে যাব আমি। কি এত অল্প সময় থাকবি? আচ্ছা আবু, আমি গেলাম। আকাশ অফিস থেকে বের হয়ে ওই শহরটা ঘুরে দেখে। তখন আবারও ওই ট্র্যাক্টর থাকা হাতটা দেখতে পায়। সেজন্য গাড়ি নিয়ে মেয়েটার পিছু নিতে থাকে, কিন্তু নিমিষেই মেয়েটা হারিয়ে যায়। কি করছিস কি আকাশ? যেখানে তোর হাতে কোনো সন্ত্রাসী পালাতে পারে না, সেখানে সামান্য একটা মেয়ে হারিয়ে গেল। কথাগুলো আকাশ নিজের মধ্যে চিন্তা করতে থাকে। ওই দিনের মতো আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে রুমের মধ্যে রেস্ট নিতে থাকে। তখনই আকাশের বড় স্যার কল দেয়। হ্যাঁ স্যার, বলুন। তোমাকে কি করে যে কথাটা বলি। কি কথা স্যার? তোমাকে কালকে ক্যাম্পে আসতে হবে। আমি জানি তোমার আরও 3 দিন ছুটি আছে, কিন্তু এমার্জেন্সি কাজের জন্য তোমাকে কালকে আসতে হবে। চিন্তা করবেন না স্যার, আমি তাহলে সকালেই রওনা দেব। সকালে না, তোমাকে রাতেই আসতে হবে। কিন্তু স্যার, আমি আসার জন্য ট্রেন পাবো না। ট্রেনে কেন? আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠিয়ে দেবো। 2 ঘন্টার মধ্যে তোমার বাড়ির ছাদে তুমি হেলিকপ্টার পেয়ে যাবে। ঠিক আছে স্যার। কল কেটে দিয়ে আকাশ ওর বাবা মায়ের সাথে এবং ঈশার সাথে কথা বলতে থাকে। সাথে আকাশ নিজের ব্যাগটাও গুছিয়ে নেয়। ওই সময়ের ভিতরে হেলিকপ্টার চলে আসে। হেলিকপ্টার আসলে আকাশ ওখান থেকে উঠে পড়ে। সভা থেকে বিদায় নিয়ে 2 ঘন্টা পর আকাশ ক্যাম্পে চলে আসে। স্যার, ডেকেছেন আমাকে? তোমাকে যে জন্য ডেকেছি, এই নো ফাইল। কিসের ফাইল এটা স্যার? তুমি পড়লে বুঝতে পারবে, তাই এটা আগে পড়ো, তারপর তুমি বুঝতে পারবে কাল সকালে তোমার মিশন শুরু হবে। আচ্ছা, তাহলে আমি যাই। আকাশ ওখান থেকে চলে আসে। এসে ফাইলটা পড়ে বুঝতে পারে সকালবেলা আকাশ নিজের ব্যাগ নিয়ে এসে হাজির। স্যার, আমি রেডি। এই নাও, এই ফাইলে সব লেখা আছে। তোমাকে খোঁজায় যেতে হবে, কি কি করতে হবে তার সব ডিটেলস এখানে আছে। আর একটা কথা, তুমি নিজের পরিচয় কাউকে দিতে পারবে না। পাগল নাকি স্যার? আমার পরিচয় কেন দেবো? আচ্ছা স্যার, এই মিশনে যদি লোকজনকে... না আকাশ, এমন কোনো কিছু করা যাবে না। নিজেকে কন্ট্রোল করতে হবে, কেননা তোমাকে গ্রেপ্তার করলে তো তখন চালাতে গেলে সব জেনে যাবে। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে আমি এবার আসি। বড় অফিসারের থেকে বিদায় নিয়ে আকাশ চলে আসে রেলওয়ে। ওখানে আকাশ টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পর আকাশ টিকিট হাতে পেল। হাতে নিয়ে ট্রেনে উঠে পড়ে এবং নিজের কেবিনে গিয়ে শুয়ে পড়ে। কেননা ট্রেনে করে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আকাশ ব্যাগটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে কয়েকটা ঘন্টা যেতে একটা মেয়ে এসে আকাশের কেবিনের ভিতর সামনে সিটে গিয়ে বসে। মেয়েটা কিছুক্ষণ পর এত জোরে চিৎকার দিল যে আকাশের ঘুমটাই ভেঙে গেল। কি হয়েছে? আপনি এত জোরে চিৎকার দিলেন কেন? আসলে রাতের বেলায় আমার ভয় করে। রাতের বেলায় ভয় করলে দিনে জার্নি করতে পারবেন? আমি কি জানতাম আপনি এই রুমের মধ্যে থাকবেন? প্লিজ একটু লাইটটা জ্বালিয়ে দিন না। লাইট জ্বালালে তো আমার নিজেরই ঘুম হবে না। তাহলে আমার যে ভয় করছে। মেয়েটির কথা শুনে আকাশের একটু মায়া হলো, তাই লাইট জ্বালিয়ে দিল। তবে ডিম লাইট, অল্প অল্প আলোতে মেয়েটিকে বোঝা যাচ্ছিল, তবে পুরোপুরি না। এরপর ওরা দুজনে শুয়ে পড়লো। কয়েক ঘন্টা যেতেই আকাশের ঘুম ভেঙে যায়, কেননা আকাশকে এখন নামতে হবে। কিন্তু সামনের সিটে তাকিয়ে দেখে কেউই নেই। তাহলে কি কাল রাতে স্বপ্ন দেখেছি? আকাশ কোনো কিছু না ভেবে ট্রেন থেকে নেমে যায়। ফাইলে থাকা ঠিকানায় চলে যেতে থাকে। ওখানে একটা ট্যাক্সি করে আকাশ ওর ঠিকানায় চলে যায়। ওখানে গিয়ে আকাশ দেখে একটা পুরনো বাড়ি। এই জন্য আকাশ কোনো কিছু না ভেবে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে ভালো করে দেখতে থাকে কোনো গোপন দরজা আছে কিনা। কিছুক্ষণ পর আকাশ সেই কাঙ্ক্ষিত দরজা পেয়ে গেল। খুব সাবধানে ভিতরে ঢুকে যায়। ওখানে সিঁড়ি দিয়ে নিচে নামে। ওখানে অনেক বড় একটা রুম দেখতে পায়, সাথে অনেক ধরনের অস্ত্র দেখতে পায়। সব কিছু সাজিয়ে রেখেছে। তখনই কল আসে আকাশের ফোনে। স্যার, আপনি কি করে জানেন আমি রুমের ভিতরে? কারণ রুমের সিঁড়ির কাছে ক্যামেরা আছে, এতে করে ওই রুমে খেয়ে যায়
বা না যায় সব দেখা যাবে, কিন্তু তুমি যখন চলে এসেছো ক্যামেরাটা খুলে নিতে পারো। তোমাকে এই রুমের কথা এই জন্য বলিনি, কারণ আমি জানি তুমি এই রুমটা ঠিক খুঁজে বের করতে পারবে। অনেক টায়ার্ড, তাহলে আমি বিশ্রাম নিয়ে তারপর আপনাকে কল দিয়ে জানাবো। আরে আরও একটা কথা, ওইখানে তোমার জন্য একটা গাড়ি রাখা আছে, ওই গাড়িটা তুমি ইউজ করবে। ঠিক আছে স্যার। ওই সময় আকাশ রেস্ট নেয়। রেস্ট নেওয়া শেষ হলে আকাশ ফাইলটা পড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওই ঠিকানায় চলে যায়। কিন্তু ওই ঠিকানায় গিয়ে আকাশ সামনে তাকিয়ে দেখে একটা ভার্সিটির। যদিও আকাশ এতক্ষণ খেয়ালই করেনি, সেজন্য আবারও ফাইলটা খুলে দেখতে থাকে ঠিকানা সঠিক আছে কি না তা চেক করার জন্য। ঠিকানা তো ঠিকই আছে, তাহলে এই ভার্সিটিতে কি এমন কাজ থাকতে পারে? কথাগুলো বলে আকাশ ভাবতে থাকে। ভাবতে ভাবতে গেট দিয়ে ভেতরে ঢুকতে যায়। ওই ফাইলে লেখা আছে এখানে আকাশকে কি কি করতে হবে। সেই অনুযায়ী আকাশ প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যায়। ওখানে সব কথা শেষ করে নেয় এবং আকাশ ওর ক্লাসের দিকে চলে যায়। তবে আকাশ করানোর জন্য না, ক্লাস করতে, তাও লাস্ট ইয়ারে ভর্তি হলো। কেননা আকাশের বয়সের সাথে ওই শেষ ইয়ারটাই ঠিক হবে, তাই লাস্ট ইয়ারে ভর্তি হয়েছে। ক্লাসের সামনে গিয়ে স্যারের অনুমতি নিয়ে ভেতরে গিয়ে বসে পড়ে। ওই দিনটা আকাশের ওইভাবেই কেটে যায়, কিন্তু কিছুই বুঝতে পারছে না কেন এখানে আকাশকে পাঠানো হয়েছে। তার কারণটা আকাশ এখনো বুঝতে পারছে না। সেজন্য বড় অফিসারকে কল দেয়। স্যার, আমাকে কি এখানে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন? তা হবে কেন? তাহলে স্যার কি করব বুঝতে পারছি না। তোমাকে ওখান থেকে এর বিরুদ্ধে তথ্য জোগাড় করতে হবে। কে মানে আবার কি স্যার? তাহলে শোনো, একে সম্পর্কে এরপর বড় অফিসার আকাশকে সব ধরনের তথ্য দিতে থাকে। সবটা শোনার পর আকাশ বুঝতে পারে কি করতে হবে, তাই ওই রকম ভাবে কাজটা করতে হবে। সবটা শুনে আকাশ কল কেটে দিয়ে ভাবতে থাকে। ওই দিন আকাশ চলে আসে। পরের দিন আকাশ ভার্সিটিতে গিয়ে দেখে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, কেননা মেয়েরা ছেলেদের র্যাগিং করছে, তাও কয়েকটা মেয়ে মিলে। আকাশ ওদের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ওরা আকাশকেও ডাক দেয়। ওই ছেলে, এদিকে আয়। আমাকে বলছেন কি? তুই ছাড়া এখানে কি আর কেউ আছে যে তাকে ডাকবো? কি জন্য ডেকেছেন? তাড়াতাড়ি করে বলেন, ক্লাসে যেতে হবে। কথাগুলো বলে এবার মেয়েটির দিকে তাকায়। মেয়েটিকে দেখে আকাশটা ফিদা হয়ে যায়। যেমন সুন্দর তেমনই গুণবতী। তার চেয়ে বড় কথা হলো মেয়েটার অনেক সাহস আছে, তা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক তখনই আকাশের চোখ যায় হাতে থাকা ট্যাটুর দিকে। একেবারে সেম ট্যাটু যা আকাশ ওই ট্রেনের ভিতর দেখেছিল। কিন্তু পরে ভাবতে থাকে, একটা মেয়ে এত জায়গায় কি করে থাকতে পারে। ওই, কি ভাবছিস এত? কিছু না। আচ্ছা, আপনি কি কখনো ট্রেনে করে কোথাও গিয়েছেন? কেন বলতো? তুই কি আমার পিছু কখনো করেছিলি নাকি? তা কেন করব? আসলে আপনার হাতে থাকা ট্যাটু আমি একটা মেয়ের হাতে দেখেছিলাম, তাও আলাদা আলাদা জায়গার মধ্যে, তাই জিজ্ঞেস করলাম। ও, এই ব্যাপার? তোর সাহস আছে বলতে হবে, নয়তো আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলার সাহস তুই পেতি না। তাই তোর নামটা বল। জি, আমার নাম আকাশ। আপনার নামটা কি? আমার নাম ইরা চৌধুরী, এই ভার্সিটির সভাপতির মেয়ে, তাই সবাই একটু আধটু আমাকে ভয় পায়। তাহলে আমি ক্লাসে যাই। ওই, তোর সাথে আমি কি কথা বলতেছি, আর সেখানে তোর ক্লাস করার ইচ্ছে করতেছে? না, আসলে আমি তো আপনাকে চিনি না, সেজন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে, এই আর কি। ও, এই ব্যাপার? কোনো চিন্তা করছিস না, তোর শরীর তো দেখি একদম পারফেক্ট। কোথাও জিম করিস নাকি? হ্যাঁ, করি তো। ঠিক আছে, চল আজকে তোর সাথে ক্লাস করব। এরপর ইরা আকাশের সাথে ক্লাস করতে গেল। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, ইরাও এই ক্লাসেই পড়ে। ইরাকে দেখে সবাই অবাক হয়, কেননা ইরা কখনো ক্লাসের আশেপাশেও আসে না। সে কিনা ক্লাস করার জন্য এসেছে। ওই, সবাই এইভাবে কি দেখছিস? বুঝেছি, এই ছেলেটাকে দেখছিস তাই? তাহলে একটা কথা শুনে রাখ, তোরা যদি কোনো মেয়ে ওর সাথে লাইন মারার চেষ্টা করেছিস, তো তাহলে বুঝতেই পারছিস কি হবে তোদের। এইদিকে ইরার কথা কিছুই বুঝতে পারছে না আকাশ। ওই দিন ইরা আকাশের সাথে ক্লাস করতে থাকে। আজকে দিনে আকাশ ও ইরা ওরা একজন আরেকজনের সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে ওরা একজন আরেকজনের পূর্ব পরিচিত। ওরা কথা বলছিল, তখনই আকাশের হাতে থাকা ঘড়িটা বাজতে শুরু করে। এরা জিজ্ঞেস করলে আকাশ এটাকে অ্যালার্ম বলে চালিয়ে দেয়। এরপর আকাশ ওখান থেকে চলে আসতে চাইলে ইরা আকাশের নাম্বারটা রেখে দেয় এবং আকাশ চলে যায় ওখান থেকে। ভার্সিটি থেকে চলে আসে বাড়িতে আকাশ। ওখান থেকে আন্ডারগ্রাউন্ড চলে যায় আকাশ, কেননা এই ঘড়িতে তখন আকাশকে সিগন্যাল দিয়েছিল। বলুন স্যার।
তুমি ওখানকার পরিস্থিতি কি বুঝছো? স্যার এখানে তো সবই ঠিক আছে। তাহলে একটা কাজ করো, তুমি আজ রাতে এই শহরটা ঘুরে দেখো। তার চেয়ে বেশি দেখবে জঙ্গলের সাইডগুলো, তাহলে তুমি বুঝতে পারবে। কেননা ভার্সিটি তুমি যখন থাকবে তখন ওখানে কিছু লোকাল গুন্ডাদের সাথে হাত মেলাতে হবে। রাতের বেলা ঘোরাঘুরি করবে, রাতে তুমি সব দিকটাই নজর দিতে পারো। ঠিক আছে স্যার, তাই হবে। কিন্তু ভার্সিটিতে তেমন কোনো গুন্ডামি দেখিনি। বাকি রইল জঙ্গলের আশেপাশে, ওটা তাহলে আমি রাতে যাব। কিন্তু স্যার ওই দিকের কি খবর, মানে সব ঠিক আছে কি না? হ্যাঁ, সব ঠিক আছে। এখন তোমাকে যে দায়িত্বটা দিলাম ওটা শেষ করবে তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, আমি আপনাকে পরে সব জানাবো। বিকালবেলা আকাশ প্ল্যান করতে থাকে কোথায় যাবে, কি করবে তা প্ল্যান করে নেয় ম্যাপ দেখে। রাতের বেলায় আকাশ বের হয় গাড়ি নিয়ে, কেননা অন্য কোনো গাড়ি আকাশের জন্য ব্যবহার করা বিপজ্জনক হয়ে উঠবে। রাতে আকাশ গাড়িটা দূরে একটা জায়গায় রেখে জঙ্গলের ভিতর অনেকগুলো বাড়ি দেখতে পায়। সেজন্য দূরবীন দিয়ে বাড়িগুলো দেখতে থাকে, কিন্তু বাড়ির ভিতরে কেউ আছে কিনা তা বুঝতে পারছে না। তাই হোলোগ্রাম সিস্টেম অন করে নেয়। বেশিরভাগই বাড়িতে মানুষের অস্তিত্ব বোঝা যাচ্ছে, কিন্তু তাও 5-6 জন। কিন্তু অস্বাভাবিক হলো এখনো চোখে পড়েনি, কিন্তু হঠাৎ করে একটা ভাঙা বাড়িতে দেখে তখন অনেকগুলো মানুষের অস্তিত্ব বোঝা যাচ্ছে, তার সাথে হাতিয়ারও। তাই ওই বাড়ি থেকে যেতে থাকে। ওখানে গিয়ে দেখে মাস্ক পরা একটা মেয়ে কয়েকজন মানুষকে খুন করেছে। ওখানে থাকা বাকি লোকগুলো একে বলে জয়ের ধ্বনি দিচ্ছিল। এতে আকাশের বুঝতে বাকি রইল না যে এদের মেইন লিডার হচ্ছে কোনো মেয়ে। ওখানে থাকা সব কিছুর ছবি আকাশ উঠিয়ে নেয়। ওই লোকগুলো বাড়ি থেকে চলে যাওয়ার 10 মিনিট পর আকাশ ওই বাড়িতে ঢোকে। কি ভয়ঙ্কর ভাবে এদের মেরেছে ওই মেয়েটা, দেখে তো অবস্থাই খারাপ। একটা মেয়ে, সে কিনা এতগুলো খুন করতে পারে, তা আকাশ চোখে না দেখলে বিশ্বাসই হতো না। যাই দেখি এখানে অন্য কোনো রুম আছে কিনা। কেন ওরা তো লাশগুলোকে বাইরে নিয়ে যায়নি, তাহলে কোথায় রেখেছে লাশগুলো? হলোগ্রামে তো আর কিছুই দেখতে পেলাম না, তাহলে কোথায় থাকতে পারে লাশগুলো? কথাগুলো বলে ওখানে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু কোনো গুপ্ত দরজা আকাশের চোখে পড়লো না। কিন্তু ওখানে থাকা একটা ছবি চোখে পড়লো আকাশের, তাই তাড়াতাড়ি করে ছবিটা হাতে নেয়। কিন্তু ছবির পেছনেও এমন কোনো অস্বাভাবিক কিছু দেখলো না। কিন্তু যখনই আয়নাতে হাত দিল তখনই ওখানে আলো জ্বলে উঠলো এবং ফিঙ্গার ভুল দেখাচ্ছে। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এখানে থাকা গুপ্ত দরজা খুঁজে পেতে হলে ফিঙ্গার দিতে হবে, কিন্তু কার ফিঙ্গার হতে পারে? আচ্ছা, ওই মেয়েটা নয় তো যে এই খুনগুলো করেছে? কিন্তু কাদের মেরেছে তাই তো জানতে পারলাম না। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই ছবিতে যদি ক্যামেরা থাকে তাহলে তো আমাকে দেখা যাবে। কথাগুলো নিজের মনে মনে বলছিল, তাই আকাশ ওই ফ্রেমের সাথে মোবাইলের কানেক্ট করে নেয়। এতে করে এই ফ্রেমে থাকা ভিডিওটি ডিলিট করতে পারে। ঠিক তাই হলো, ভিডিওটা ডিলিট করে দিল এবং 1 মিনিটের মতো ভিডিওটা আপ করে দিল, যাতে করে আকাশ এখান থেকে পালাতে পারে। এতে করে আকাশকে এই ক্যামেরায় আর দেখা যাবে না, কেননা ওই লোকগুলো এখনো বাড়িতে যায়নি। তাই ভিডিওতে আকাশকে দেখে ফেলার চান্স একদম কম। তাই সবকিছু ঠিক করে আকাশ ওখান থেকে চলে আসে। ওই বাড়ি থেকে কিছু দূর হেঁটে আকাশ গাড়িতে ওঠে এবং নিজের জায়গায় চলে আসে। ওখানে এসে আকাশ ওর বড় স্যারকে সব জানায়। স্যার, আমি যতটুকু জেনেছি একে আসলে একটা মেয়ে। ওই মেয়েটি কয়েক ঘন্টা আগেও 5-6টা লোককে মেরে ফেলে। কিন্তু তুমি কেন ওকে আটকাওনি? তখন তো আমি শিওর ছিলাম না, তাছাড়া ওরা টের পেয়ে গেলে পালিয়ে যেত। তাই আপনি চিন্তা করবেন, আমি আমার স্টাইলে। তোমার যা ইচ্ছা করো, কিন্তু সাবধানে থাকবে। ঠিক আছে, আমি এদিকটা ঠিক করে আসবো। আকাশ কথা বলে কল কেটে দেয়। অন্যদিকে একে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের টপ মাস্টারদের মধ্যে প্রথম। আজ পর্যন্ত সবাই শুধু একে এর নাম শুনেছে, কিন্তু ওকে কেউ দেখেনি এবং একে মেয়ে তাও ওর কাছের লোক ছাড়া কেউ জানে না। কিন্তু আকাশ তা জেনে গেল। অন্যদিকে একে ওর বাসায় আসতেই কুইন, একটা ইনফরমেশন পেয়েছি। কি ইনফরমেশন? তাড়াতাড়ি বল, আমাকে বাসায় যেতে হবে। কুইন, আপনাকে ধরার জন্য আর্মি থেকে একজন লোককে এখানে পাঠানো হয়েছে। ওহ, তাই নাকি? দেখি ওই ছেলেটার কত ক্ষমতা যে আমাকে খুঁজে বের করবে। তা ওই ছেলেটা দেখতে কেমন, নাম কি, আর ডিটেলসে কিছু বলেছে? না কুইন, ওই ছেলেকে কেউ আজ পর্যন্ত ওই ফেসে দেখেনি। ওর কোনো ডিটেলসও কেউ জানে না। বাহ, এই ছেলেটা দেখি পুরাই আমার মতো, কিন্তু আর্মিতে থাকে অথচ ওর চেহারা কেউ দেখেনি এবং নামটাও জানে না কেউ। জি কুইন, কারণ ছেলেটার মাথায় সবসময় হেলমেট থাকতো, যার জন্য ওর চেহারা কেউ দেখেনি। আর কিছু জানা গিয়েছে? কুইন, ছেলেটা অনেক সাহসী এবং বুদ্ধিমান। সে আর যাই হোক, আমার কিছু যায় আসে না। যদি ছেলেটার খোঁজ পাস
তাহলে মেরে ফেলবি। আমি এখন যাই, তুই এদিকটা সামলে নিবি। ঠিক আছে কুইন, আমি এদিকটা সামলে নিব, কিন্তু ওটা শুনেছি ছেলেটা অনেক ডেঞ্জারাস। আগে ওর খোঁজ বের করি, তারপর বাকিটা দেখে যাব। একে চলে যায় গাড়ি করে। অন্যদিকে তানও বাকি সবটা সামলাতে থাকে। অন্যদিকে আকাশ রুমে এসে ঘুমাতে থাকে, কারণ রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। ওই কারণটা তো আপনারা জানেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায়। ওখান থেকে আকাশ ভার্সিটিতে আসে। এসে দেখে এরা আবারও গাড়ির উপরে বসে আছে। আকাশ সামনে দিয়ে যেতেই ডাক দেয়। ওই কোথায় যাচ্ছিস? এই তো ক্লাস করব। তোকে না ওই দিন বলেছি আমার সাথে দেখা করে যাবি? হ্যাঁ তা বলেছেন, কিন্তু আমার মনে ছিল না। কেন, সারা রাত কি চোর পাহারা দিয়েছিলি? মানে ঠিক বুঝলাম না। তোকে দেখে মনে হয় তুই রাতে ঘুমাস নাই। কি ব্যাপার, ও জানলো কি করে আমি ঘুমাইনি? কি ভাবছিস আমি কি করে জানলাম, তাই তো? ইরার কথায় আকাশ মাথাটা নাড়ায়। তোর চোখ দেখেই বোঝা যাচ্ছে তুই ঘুমাস নাই। আসলে আমি পড়তে বসছিলাম, আর তার উপর কিছু কাজ করছিলাম, তাই দেরি হয়েছিল। তার উপর একা থাকি, সবকিছু তো নিজেকে করতে হয়। কেন, তোর বাসায় কি কেউ নেই? কেউ নেই। এই কথা শুনে ইরা কি যেন ভাবতে থাকে। ভাবনার ছেদ অবসান ঘটিয়ে আচ্ছা, তুই সকালে খেয়েছিস? হ্যাঁ, এই রেস্টুরেন্টে নাস্তা করে চলে এসেছি। চল তাহলে আমার সাথে ক্যান্টিনে। আমি তো খেয়ে এসেছি। ওই চুপ করবি, চল আমার সাথে। আকাশ কোনো উপায় না পেয়ে ইরার সাথে যেতে থাকে। ইরা আকাশকে নিয়ে ক্যান্টিনে আসে। ওখানে কিছু খাবার অর্ডার করে ওদের দুজনের জন্য। ওরা দুজনে খাবার খেয়ে নেয়। এই শোন, তোকে আমার সাথে যেতে হবে। আমি কোথায় যাব? গেলেই তো দেখতে পাবি। এখন চল তাড়াতাড়ি, গাড়িতে ওঠ। আকাশ ওর গাড়িতে গিয়ে বসে আর ইরা ওর গাড়ি চালাতে থাকে। তাই আকাশ ইরাকে ফলো করতে করতে একটা নদীর ধারে এসে থামে। ওরা দুজনেই গাড়ির থেকে নামে। আমরা এখানে কেন এসেছি? প্রেম করতে। মানে ঠিক বুঝলাম না। ওই, তোকে মানে বুঝতে হবে না, শুধু তুই এইটা বল, তোর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? কি যে বলেন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কিন্তু আপনি এই সব কথা কেন জিজ্ঞেস করছেন? কারণ আছে, এখানে আমার পাশে এসে বস। আপনার পাশে কেন বসবো আমি? তাহলে এখানে কি অন্য কোনো মেয়ে আছে যে তুই তার পাশে বসবি? আমি ঠিক তা বলিনি। এত কথা না বলে চুপচাপ বস। ইরার কথায় আকাশ ওর পাশে বসে গেল, কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখে। তা দেখে ইরা বলে, ওই আরো কাছে এসে বস। আকাশ আর একটু কাছে এসে বসে। এরপর ওরা দুজনে অনেক কথাবার্তা বলতে থাকে। কথা শেষ করে ওরা দুজন দুই দিকে চলে যায়। অন্যদিকে আকাশ বাসায় এসে ছবিগুলো ভালো করে পরীক্ষা করতে থাকে। কোথাও মেয়েটার ছবি দেখা যাচ্ছে কি না। কোনো ছবিতেই মেয়েটার চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। তাই আকাশ ছবিগুলো রেখে রেস্ট নিতে থাকে। অন্যদিকে ইরা নিজের রুমে গিয়ে ভাবতে থাকে। আচ্ছা, আমি কি আকাশের প্রেমে পড়ে গেলাম, নাকি ও আমার প্রেমে পড়েছে? আরে না, ও কেন আমার প্রেমে পড়তে যাবে কেন? ওই তো আমার সাথে কথাই বলতে চায় না ঠিক মতো, কিন্তু আমি যে ওকে ভালোবেসে ফেলেছি, ওই কি ওকে বলে দিব? না থাক, আগে দেখি আমার প্রতি ওর ফিলিংসটা কেমন, তারপর না হয় বাকিটা দেখা যাবে। ইরা, মা আমার, কি ভাবছিস? কিছু না আব্বু, তুমি হঠাৎ আমার রুমে? তোর জন্য ছেলে দেখেছি, আমাদের সিএম আছে না, ওনার ছেলেকে। তুমি আমাকে না জানিয়ে? আরে মা, তেমন কিছু না, তুই রাজি থাকলে আমি ওনাদের সাথে কথা বলবো, নয়তো তোর কোনো পছন্দ থাকলে বল, তার সাথেই না হয়। আব্বু তুমি এখন যাও, আমি তোমাকে পরে জানাবো আমার পছন্দের কথা। তোর কোনো পছন্দ থাকলে বল, আমি ছেলেটার সাথে কথা বলবো। আমি ওকে পছন্দ করি, কিন্তু ও আমাকে পছন্দ করে কিনা তা আমি জানি না আব্বু। ঠিক আছে, তুই তাহলে শিওর হয়ে আমাকে বলিস। ঠিক আছে আব্বু। ইরার আব্বু চলে যায় ওখান থেকে। পরের দিন ইরা ভার্সিটিতে গিয়ে আকাশকে খুঁজে পেল না। পুরো ভার্সিটিতে খুঁজেও ইরা আকাশকে দেখতে পেল না। এভাবে 3 দিন কেটে গেল, আকাশ ভার্সিটিতে আসেনি। এই 3 দিনে ইরা অনেক মিস করছে আকাশকে, অনেকবার কল দিয়েছে, কিন্তু আকাশের ফোন বন্ধ। এই 3টা দিনে ইরার মন খারাপ, ঠিকমতো কারোর সাথে কথাও বলে না। চতুর্থ দিন আকাশ ভার্সিটিতে আসে, কিন্তু আজকে আকাশ ইরাকে দেখতে পাচ্ছে। তাই ওখানে থাকা কয়েকজন ছেলের সাথে কথা বলে কিছুক্ষণ পর ইরার কয়েকজন বান্ধবী এসে আকাশকে জানায় ইরা ওকে 3 দিন ধরে খুঁজতেছে। তাহলে তোমরা ওকে কল দিয়ে ভার্সিটি আসতে বলো। আকাশের কথায় ওরা ইরাকে কল দিয়ে আসতে বলে। ওদের কল পেয়ে ইরা দেরি না করে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে খুঁজতে থাকে আকাশকে। একটু খোঁজাখুঁজির পর ইরা আকাশকে একটা ফুল গাছের নিচে দেখতে পায়। সেই জন্য আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি এখানে? আমি তোমাকে কোথায় না খুঁজেছি। আসলে আমি একটু কাজে গিয়েছিলাম,
তাই আসতে পারিনি। তা ফোন কেন বন্ধ ছিল? আসলে ওখানে নেটওয়ার্ক পাইনি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে রাতে ঠিকমতো আপনি ঘুমাননি। না এমনি। তা কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম আমার বন্ধুর কাছে, ওর বিয়ে ছিল, সেজন্য ওখানে গিয়েছি। ও, তা ওখানে কয়টা মেয়েকে ভালো লেগেছে? কেন বলুন তো? না, বিয়ে বাড়িতে যখন গিয়েছেন তখন মেয়ে তো পছন্দ হতেই পারে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ তো ঠিক বলেছেন, তবে আমি কোনো মেয়ের দিকে ওইভাবে তাকাইনি। না থাকলে তো ভালো। তাহলে এবার চলো, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। গত কয়েকদিন আগেও তুই ছিলাম, কিন্তু আজকে তুমি হয়ে গেলাম। ওই, এতে কোনো সমস্যা? আমি যেইভাবে বলে ডাকি না কেন সেটা আমার ব্যাপার। আমার কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে তাকাবেন না, আমার ভয় করে। আকাশের এই কথা শুনে ইরা না চাইতেই হেসে দেয়। আশার কি বললাম আমি? একটু আগেই তো বললে আমার মুখটা দেখে তোমার ভয় করে। হ্যাঁ করে তো। এভাবে ওরা অনেকক্ষণ ধরে এভাবে কথা বলতে থাকে, সাথে দুষ্টমিও করতে থাকে। অনেক সময় তো হয়েছে, এবার উঠি চলেন। ঠিক আছে চলো, একটা কথা আমাকে তুমি করে বলতে হবে। চেষ্টা করব। ওরা দুজনে ওখান থেকে চলে আসে। আকাশ নিজের রুমে বসে আছে, তখন বড় অফিসার আকাশকে কল দেয়। আকাশ, তুমি ঠিক মতো পৌঁছাতে পেরেছো তো? হ্যাঁ স্যার, আমি এখন বাসায় আছি। সত্যি আকাশ, তুমি না থাকলে যে কি হতো আমার। তুমি ছাড়া আর কারোর উপর আমি ভরসা করতে পারছিলাম না। কি যে বলেন না স্যার, এটা তো আমার কর্তব্য। তবু আকাশ, তুমি অনেক করেছো। তোমার জন্য আমি আমার ছেলেকে ফিরে পেলাম। কি যে বলেন না স্যার। ওনারা দুজনে কথা শেষ করে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না কোন ছেলেকে বাঁচানোর কথা বলতেছে। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। গত 3 দিন আগে আকাশের বড় অফিসারের ছেলেকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যায়। এতে করে তিনি ভয় পেয়ে যায়, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তখনই ওনার আকাশের কথা মনে পড়ে, তাই উনি আকাশকে কল দিয়ে সবটা বলে। আকাশ ওনার কথা শুনে রাতেই ট্রেনে করে ক্যাম্পে চলে আসে। ওখানে বড় স্যারের সাথে দেখা। বড় স্যার আকাশকে সবকিছু বুঝিয়ে বলে। আকাশ সবটা বুঝে নেয়। স্যার কোনো টেনশন করবেন না, আমি 10 জন লোক নিয়ে যাচ্ছি, আপনার ছেলেকে আমি নিয়ে আসবো। কথাগুলো বলে আকাশ 10 জন লোক নিয়ে বের হয়। প্রতিটা লোকের হাতে স্নাইগান, সাথে হ্যান্ডগান তো আছে, তার সাথে বুলেট। ওদের মিশন হচ্ছে যে করেই হোক বড় স্যারের ছেলেকে বাঁচানো। সেজন্য একটা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে ওরা। 1 ঘন্টা পর ওরা একটা আইল্যান্ডে দেখতে পায়। অন্য আরেকটা আইল্যান্ডের পাশে ওরা ল্যান্ড করে। ওখান থেকে সবাই সাঁতার কেটে ওই আইল্যান্ডের কাছে যায়। ওখানে পৌঁছে সবাই ভেতরে ঢুকতে থাকে। ভিতরে প্রায় অনেকটা ভিতরে ওরা চলে যায়, কিন্তু কোন মানুষ তো দূরের কথা, একটা বাড়িও দেখতে পাচ্ছে না। তাই আকাশ বড় স্যারকে কল দেয়। স্যার আমরা তো ওই লোকেশন এসেছি, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু তখন লোকেশন তো ওই আইল্যান্ডে ছিল। তাছাড়া তোমার যে ওই জায়গায় আছো, ওই জায়গা থেকে 30 মিনিটের পথ ওই জায়গায় পৌঁছাতে। এখন তো রাত, তাছাড়া কেউ এখন কিছু খায়নি, তাই আমরা আগে খাবার খেয়ে তারপর হাঁটা দিব। ঠিক আছে, তোমরা যাই করো না কেন, কিন্তু আমি আমার ছেলেকে চাই। ভরসা রাখুন স্যার আমার উপরে, আমি আপনার ছেলেকে নিয়েই ফিরবো। বড় স্যারের সাথে কথা বলা শেষ। কথা শেষ করে আকাশ বাকি অফিসারদের খাবার রান্না করতে বলে। কিছু অফিসার খাবার রান্না করতে ব্যস্ত। প্রায় কয়েক ঘন্টা যাওয়ার পর ওরা খাবার রান্না শেষ করে খেতে থাকে। এভাবে একটা দিন কেটে যায়। রাতের বেলায় জঙ্গল পাড়ি দেওয়া অনেক কঠিন, তাই ওরা বিশ্রাম নেয়। সকালবেলা ওরা খেয়ে বেরিয়ে পড়ে টার্গেটের দিকে। টার্গেটের কাছাকাছি এসে আকাশ ওদের দুজনকে পজিশন নিতে বলে, কেননা ওরা কোনো সমস্যায় পড়লে এই দুজন দূর থেকে গুলি করতে পারবে। সেজন্য 2 জন স্নাইপারকে রেখে যায়। ওদের পজিশন সেট করে আকাশ বাকি 8 জনকে নিয়ে ভিতরে যেতে থাকে। ভিতরে গিয়ে ওরা একটা বাংলো দেখতে পায়। বাংলোর ভিতর ওরা ঢুকে যায়। ওখানে কিছু লোককে দেখতে পায়। ওই লোকগুলোকে মেরে ফেলে, সাথে ভিতরে ঢুকে যায়। ভিতরে আরো কয়েকজনকে মেরে ফেলে। ওদেরকে মেরে যেই আকাশ ওর বাকি লোকদের নিয়ে ভিতরে যাবে, তখনই ওর ফাঁদে আটকা পড়ে। কারণ ওরা একটা বড় মাঠের সামনে এসে পড়ে এবং ওখানকার চারপাশে রয়েছে ওই লোকগুলো যারা বড় স্যারের ছেলেকে নিয়ে এসেছে। এইদিকে আকাশ তো ভয় না পেলেও বাকি অফিসার ভয় পেয়ে আছে, কেননা এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। তখন আকাশ বলে ওঠে, রফিক আমার কথা যদি শুনতে পাও, আমরা আটকে পড়েছি, তাই আমাদের আশেপাশের যে লোকগুলোকে দেখতে পাবে ওদের সবাইকে মেরে ফেলবে। এতে করে ওরা ঘাবড়ে যাবে, তাতেই আমরা এগুলো করতে পারবো। আকাশের কথায় ওরা গুলি করতে এদের দলের 2 জন মরে যায়। এতে ওরা ওই জায়গা থেকে সরে গেল। আকাশও বাকি অফিসার ওই মাঠ থেকে বের হয়ে নিজেদের পজিশন নিয়ে নেয়। এতে করে ওরা ওদের উপর হামলা করে। কিছুক্ষণের মধ্যে ওদের সবাইকে মেরে ফেলে, কিন্তু আকাশের সাথে থাকা 2 জন অফিসার মারা যায়। আকাশ ওখান থেকে বের হয়ে যায় অফিসার 2 জনের ডেড বডি নিয়ে, এবং ওই ছেলেটাকেও উদ্ধার করে নেয় এবং বড় অফিসারকে এই বিষয়ে কল দিয়ে জানিয়ে দেয়।
সোলজার, আমি চেয়েছি সবাইকে বাঁচিয়ে ফিরে নিয়ে যাব, কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না। তবে আমরা মিশনটা কমপ্লিট করতে চেয়েছি, এটাই অনেক। মিশনে এরকম অনেক রক্তক্ষরণ হবে, তাই ভয় পেলে চলবে না। আমরা আমাদের লক্ষ্য ঠিক রাখবো, তাই সবাই 2 মিনিট ওদের জন্য নীরবতা পালন করি। আকাশের কথায় ওরা নীরবতা পালন করতে থাকে। নীরবতা পালন শেষে ওরা ওখান থেকে চলে আসে। আইল্যান্ডের কাছে এসে আকাশ এই আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যায় এবং হেলিকপ্টারটা নিয়ে চলে আসে ওই আইল্যান্ডে। ওখানে আসলে বাকি সব সোলজার উঠে পড়ে সাথে ওই ছেলেটাকে এবং শহীদ হওয়া সোলজারদেরও উঠিয়ে নেয়। ওখান থেকে যাওয়ার আগে আকাশ রকেট লঞ্চ করে ওই আইল্যান্ডে থাকা বাড়িটা ধ্বংস করে দেয়, যাতে করে অন্য কেউ ওখানে নিজেদের আস্তানা না বানাতে পারে। মিশন শেষ করে আকাশ ক্যাম্পে এসে বড় স্যারের হাতে ওনার ছেলেকে তুলে দেয় এবং 2 জন সোলজারের মৃত্যুতে ওদের বাড়িতে বডিগুলো পাঠানোর ব্যবস্থা করে। ওই মিশনটা শেষ করে আকাশ আবারও রাতে রাতে চলে আসে। ফ্ল্যাশব্যাক শেষ। ওখান থেকে আসার পর কি হলো তা তো আপনারা সবাই জানেন, তাই নতুন করে কিছু বললাম না। এইদিকে ইরা আজকের দিনটা ওর কাছে ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, কারণ আজকে আকাশের সাথে ওর দেখা হলো। সেই জন্য পরের দিন আকাশ ভার্সিটিতে এসে খোঁজ নিতে থাকে এখানকার ছোটখাটো মাফিয়াদের ব্যাপারে। এতে করে আকাশ অনেক তথ্য জোগাড় করে। অনেক তথ্য জোগাড় করে ফেলেছি, এখন শুধু সময় বুঝে ওদের সাথে মোকাবেলা করতে হবে, তাইলেই হবে। কথাগুলো আকাশ ভাবছে তখনই কেউ একজন আকাশের কাঁধে হাত রাখে। এতে আকাশ চমকিয়ে ওঠে এবং পেছনে ফিরে তাকিয়ে ইরাকে দেখতে পায়। ও তুমি, আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। ওই ছেলেগুলোর সাথে কি কথা হচ্ছিল? এমনি কোনো কথা নাই, শুধু একটা কথা বলছিলাম, এর বেশি কিছু না। ওই ছেলেগুলো খারাপ, তাই ওদের সাথে কথা বলবে না বেশি। ঠিক আছে, বলবো না। এই নাও কার্ড, 5 দিন পর আমার জন্মদিন, তাই তুমিও আসবে কিন্তু। ঠিক আছে, আমি অবশ্যই আসবো। একটা কথা, ওই দিন কিন্তু তুমি অনেক সুন্দর হয়ে পরিপাটি করে আসবে। কেন, আমার জন্য কি কোনো স্পেশাল কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, তা এলেই দেখতে পারবে। ওই দিনের মতো ইরা ওখান থেকে চলে যায়। এই সাথে ইরা এই কদিন পরে ভার্সিটিতে তেমন আসে। বাড়ির কাছে এসে এতে করে আকাশের অনেক সুবিধা হলো। এত রাতে কল দিলে যে? আকাশ অনেকগুলো কাজ 10 মিনিটের ভিতরে তৈরি হয়ে নিচে নামো। খারাপ ছেলেদের থেকে ঠিক আছে, আসতেছি। থাকে। এভাবে ইরা 10 মিনিটে রেডি হয়ে নিচে নামলে আকাশ ইরাকে নিয়ে নদীর ধারে চলে আসে। আমরা এখানে কেন এসেছি? আসলেই দেখতে পাবে। আকাশ ইরা চোখে হাত দিয়ে নদীর কিনারে নিয়ে এসে একটা টেবিলের সামনে দাঁড় করায়। হ্যাপি বার্থডে টু ইউ ইরা। আকাশের মুখে জন্মদিনের শুভেচ্ছা শুনে ইরা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে এবং না চাইতেও আকাশের মুখে একটা চুমু দেয়। ইরা যে এমন কিছু করবে তা আকাশ মোটেও ভাবতে পারেনি। পরে ইরা ব্যাপারটা বুঝতে পেরে আকাশকে ছেড়ে দেয়। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না আকাশ, আসলে এই প্রথম কেউ আমার জন্মদিন এত সুন্দর একটা জায়গায় করেছে, তাই তোমাকে। কোনো ব্যাপার না, তাহলে চলো কেক কাটি। হ্যাঁ চলো, কেক কেটে তাড়াতাড়ি বাসায় যাব। আকাশ ও ইরা ওরা দুজনেই একসাথে কেক কাটে এবং একজন আরেকজনকে খাইয়ে দেয়। কেক খাওয়ানোর পর ওরা ওখানে বসে সমুদ্র দেখছে আর বসে বসে গল্প করছে। অনেক রাত হয়ে যাওয়াতে ওরা ওখানে না থেকে গাড়ির কাছে চলে আসে, কেননা এখানে রাতে থাকাটা ঠিক হবে না, কারণ কোন দিক থেকে বিপদ আসে কে জানে। ওরা দুজনে গাড়িতে উঠতে যাবে তার আগেই একটা গাড়ি চলে আসে। 2টা গাড়ি থেকে 5 জনের মতো ছেলে নামলো। ওরা আকাশ ও ইরার কাছে এসে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, যা আকাশের মোটেও পছন্দ হয়নি। তাই ওখানে থাকা কিছু কুড়িয়ে ওদের সবাইকে মারতে থাকে, যা ইরা অনেক ভালো লেগেছে, কারণ ইরার জন্যই আকাশ ওদের মেরেছে। আকাশ ওদের চাইলেই হাত দিয়ে মারতে পারতো, কিন্তু এতে ইরা মনে সন্দেহ জাগবে, তাই অন্য পদ্ধতিতে মারে ওদেরকে। এতে করে ইরার মনে কোনো সন্দেহ জাগেনি। তুমি ঠিক আছো তো ইরা? হ্যাঁ, আমি ঠিক আছি। এখন থেকে চলো তাড়াতাড়ি, তা নয়তো সমস্যায় পড়ে যাব। তাহলে চলো এখান থেকে পালাই। আকাশ ইরাকে গাড়িতে করে ওর বাড়িতে পৌঁছে দেয়। কাল সন্ধ্যের পর তাহলে চলে আসবে। সরি ইরা, আমি কাল একটা জায়গায় যাব, তাই আসতে পারবো না। সেজন্য তোমাকে এত রাতে সারপ্রাইজ দিলাম। ঠিক আছে, তুমি আমাকে এত রাতে সারপ্রাইজ দিয়েছো, এটাই আমার জন্য অনেক। তুমি তাহলে এবার এসো, অনেক রাত হয়েছে। কাল আমি ভার্সিটিতে যাব না, তাই তুমি আসতে পারো। তাই ভার্সিটিতে গিয়ে আমাকে খুঁজতে যেও না। ঠিক আছে, যাব। ইরার থেকে বিদায় নিয়ে আকাশ গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর দেখে রাস্তার উপর কিছু লোক গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। ওখানে থাকা কয়েকটা ছেলেকে আকাশ চিনে, কেননা একটু আগেই আকাশ ওদের মেরেছিল। তাই ওরা প্রতিশোধ নেওয়ার জন্য এখন রাস্তা আটকে রেখেছে। তাই আকাশ গাড়ি থেকে নেমে যায়। আকাশ গাড়ি থেকে নামলেই ওদের মধ্যে কয়েকজন আকাশকে মারতে আসলে আকাশ কয়েক মিনিটে ওদের মেরে রাস্তায় শুইয়ে দেয়। ততক্ষণে সবাই ব্যথায় কাতরাচ্ছে। তখন অল্প একটু মারলাম, তোদের শিক্ষা হলো না? তাই এখন দলবল নিয়ে চলে এসেছিস, তাই না?
এখন তোদের এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। কথাটা বলে বাকিদেরও মারতে থাকে। ওদের মেরে গাড়িগুলো সাইড করে। আকাশ ওখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে ফোন করে এখানে আসতে বলে, কেননা বেশি দেরি হলে এরা মারাও যেতে পারে। সবকিছু ঠিক করে আকাশ চলে আসে বাসায়। ওখানে আসে আকাশ ওর বড় স্যারকে সব আপডেট দিতে থাকে। সাথে ও বলে, স্যার, কালকে একটা ছোটখাটো মিশন শেষ করব। কেননা ভার্সিটি ছেলেদের থেকে অনেক তথ্য পেয়েছি, তাই কাল ওখানে গিয়ে ওদের সাথে করে নিয়ে যাব। কিন্তু স্যার, একে অবধি পৌঁছাতে একটু সময় লাগবে, কারণ একে নাকি রাতে বাইর হয়। দিনের বেলায় কোনো খুন তো দূরের কথা, রাস্তায় পর্যন্ত যায় না। ওকে, তবে যাই করো না কেন, আমার সাপোর্ট সবসময় তোমাদের সাথে থাকবে। ওই দিন সকালে বের হয়ে ভার্সিটিতে যায়। ওখানে ওই ছেলেগুলোকে খুঁজে বের করে, ওদের সাথে হাত মিলায়, কারণ এরা এখন যেখানে আকাশকে নিয়ে যাবে ওই জায়গায় আকাশের ছোটখাটো একটা মিশন তো হয়েই যাবে। ঠিক তেমনই হলো। ওখানে আকাশ ছাড়াও আরো অনেক মেয়ে আছে। সবাইকে দেখে মনে হচ্ছে কলেজ ভার্সিটির ছাত্রছাত্রী। এতে করে বুঝতে বাকি রইল না যে এরা ড্রাগসের জন্য এখানে এসেছে। কিন্তু আকাশ যতদূর জানে একে তো ড্রাগস বিক্রি করে না, তাহলে ওরা আকাশকে নিয়ে এখানে কেন আসলো? এই কথাটাই মাথায় আসলো না। আকাশ ভাবছে ওদের প্রশ্ন করবে, কিন্তু প্রশ্ন করার আগে উত্তর আকাশের সামনে। ও, তাহলে এই ব্যাপার। একে লোকও তাহলে ড্রাগ নেয়। তাহলে এখন ওদের সাথে কিছু কথা বললেই তো কিছু তথ্য জানা যাবে। কথাগুলো আকাশ মনে মনে ভাবছিল, তাই আকাশ ওদের সাথে ভাব জমাতে থাকে। কারণ ওরা এখন নেশার ঘোরে, তাই কিছু জিজ্ঞেস করলে ওরা সঠিক তথ্য দিবে। কারণ নেশা অবস্থায় লোকে সবসময় সত্য কথাই বলে। আকাশ ওদের থেকে কিছু তথ্য হাসিল করলো। যাক, ওদের থেকে জানতে পেরেছি, তা নিয়েই কাজ হয়ে যাবে। এবার দেখি এই একে আমার হাত থেকে কি করে বাঁচে। ওই দিন আকাশ কোনো মারামারি না করে চলে আসে ওখান থেকে। এইদিকে এরা ওর জন্মদিনের সবকিছু করে ফেলে। ওর বাড়িতে অনেক লোক আসলো, সাথে ওর অনেক ফ্রেন্ডরাও। এরা ওদের সবার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে প্রায় সময় হয়ে যায়। তখন ইরা কেক কাটে। ইরা কেক কেটে সামনে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে ইরার মুখে হাসি ফুটলো। ইরা কেক নিয়ে দৌড়ে আকাশকে সবার আগে খাইয়ে দেয়। আকাশও ইরার হাত থেকে কেক নিয়ে ওকে খাইয়ে দেয়। ইরা আবারও টেবিলের সামনে এসে কেক কেটে এক এক করে ওর ফ্রেন্ডের মধ্যে সবাইকে খাওয়াতে থাকে। অ্যাটেনশন এভরিবডি, ইরার কথা শুনে সবাই ইরার দিকে তাকায়। আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমার বান্ধবীরা আমাকে বলেছে আমি কেন প্রেম করছি না। তখন আমি ওদের একটাই জবাব দিয়েছি, যতদিন না পর্যন্ত আমি নিজের মনের মতো মানুষ পাবো না, ততদিন আমি কাউকে ভালোবাসবো না। কিন্তু কয়েকদিন আগে আমি আমার মনের মানুষ পেয়ে গেছি। ইরার কথা শুনে অনেকে অবাক, তাই সবাই ওই ব্যক্তিকে দেখতে চেয়েছে। কে সেই ব্যক্তি যাকে এরা পছন্দ করে? সে হচ্ছে আমার স্বপ্নের রাজকুমার, আর ওর নাম আকাশ। ইরার মুখে আকাশ নিজের নামটা শুনে অনেক অবাক হয়। আকাশও যে ইরাকে পছন্দ করে, কিন্তু ইরা যে এত তাড়াতাড়ি সবকিছু বলে দিবে তা আকাশ কল্পনাও করতে পারেনি। তাই আমি এখন সবার সামনে আমার ভালোবাসার মানুষটিকে প্রপোজ করব। কথাটা বলে ইরা হাঁটু গেড়ে সবার সামনে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলে, ডু ইউ লাভ মি আকাশ? আকাশ ইরার হাত থেকে ফুলগুলো নিয়ে বলে, আই লাভ ইউ ইরা। কথাগুলো বলে ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু আকাশ। ওদের ভালোবাসা দেখে ওখানে সবাই হাতে তালি দেয়। অনুষ্ঠান শেষে আকাশ ইরার বাবা মায়ের সাথে কথা বলে। ওনারাও আকাশকে পছন্দ করেছে। ওই রাতে আকাশ চলে আসে ওর বাড়িতে। আজকের ঘটনা আকাশ ওর বাবা মায়ের সাথে এবং ওর ছোট বোনকে বলে। ভাইয়া, ভাবির কোনো ছবি আছে? ছবি কেন? তুই চাইলে একদিন বাড়িতেই নিয়ে আসি। তাই কর, এতে করে মা বাবাও দেখতে পারবে। হ্যাঁ আকাশ, তুই বরং ওকে একদিন বাড়িতে নিয়ে আয়, তাহলে আমি আর তোর মা আমাদের বৌমাকে দেখতে পাবো। আব্বু, আমি তো ভেবেছিলাম তোমরা রাগ করবে। রাগ কেন করব বল? তোকে এতদিন বিয়ের কথা বলে বলে আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। শেষমেশ তোর কাউকে পছন্দ হয়েছে, এটাই আমাদের বড় পাওয়া। ঠিক আছে আম্মু, আমি ওকে রাজি করিয়ে একদিন নিয়ে আসবো বাড়িতে। তবে বাড়িতে আসলে ও যেন আমার পরিচয় না জানে, মানে আমার কাজটা কি, মনে থাকবে তো? ভাইয়া হ্যাঁ, সব মনে থাকবে। তাহলে আমি বাড়িতে আসার আগে তোকে জানিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া। ওই দিন রাতে আকাশ বের হয়ে চলে যায় জঙ্গলে। কেননা আজকেই একে কে যে করেই হোক আকাশ ওকে ধরবেই। সেজন্য আকাশ চুক্তি মেরে ওই বাড়ির কাছে শুয়ে থাকে, যাতে করে আকাশকে কেউ না দেখতে পায়। ওইদিকে একে ওর দলবল দিয়ে ওই বাড়ির ভিতর চলে যায়। তবে সবচেয়ে আশ্চর্য কথা হলো, এখানে প্রায় 5 থেকে 6টা মেয়ে, সবার গায়ে একই পোশাক। তাই আকাশকে একটু ভাবাচ্ছে এদের মধ্যে কে আসল আর কে নকল। তাই আকাশ উঠে গিয়ে ওই বাড়িটার কাছাকাছি যায়, জানালা দিয়ে উকি মারে, কিন্তু পুরো রুম ফাঁকা।
তখন আকাশের বুঝতে বাকি রইল না যে ওরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তাই আকাশ নিরাশ হয়ে ওখান থেকে চলে আসে। এইদিকে আন্ডারগ্রাউন্ডের ভেতর তোদের বসের নাম কি বল, এখানে কেন এসেছিস? ওই লোকগুলো এতটাই ভয় পেয়েছে যে ওরা কোনো কথাই বলতে পারছে না। তোদের দিয়ে দেখতেছি কিছুই হবে না, তাই তোদের বাঁচিয়ে রাখার কোনো মানেই নেই। কথাগুলো বলে একে ওই লোকগুলোকে মেরে ফেলে। কুইন চলেন এবার এখান থেকে আমাদের বের হতে হবে। আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে আমরা ফিরবো না, আমাদের এখানে যে অন্য আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে বের হব। কুইন এখান থেকে কোনো সমস্যা? কোনো কথা না বলে আমার পিছু পিছু আয় তোরা। ওরা সবাই একে পিছু পিছু যেতে থাকে। অনেকটা পথ ওরা হেঁটে ওই জঙ্গলের অন্য প্রান্তে গিয়ে পৌঁছায়। এইদিকে আকাশ সে কখন থেকে বসে আছে, ওরা বের হবে কখন আর ওদের ধরবে কখন। অনেকক্ষণ হয়ে যাওয়াতে আকাশ ওখান থেকে চলে আসে। এইদিকে যতই দিন যাচ্ছে আকাশের কাছে সব রহস্যই মনে হচ্ছে, কেননা আকাশ অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারে একে মেয়েটা আসলেই ভালো। কিন্তু কি করবে, আকাশ যতই ভালো হোক না কেন সে নিজের হাতে সব তুলে নিতে পারে না। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে আসে। ওর কিছুক্ষণ পরেই ইরাও আসে। ইরা এসে আকাশের পাশে বসে। ওরা নিজেদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। এভাবে ওদের মধ্যে আরো অনেক ভাব হয়। এখন তো ওরা নিজেদের ছাড়া কোনো কিছু বুঝতেই পারে না। ধীরে ধীরে ওরা নিজেদের অনেক কাছে চলে আসে। এভাবে ওদের ভালোবাসা চলতে থাকে প্রতিনিয়ত। ইরা, তোমাকে একটা কথা বলতে চাই। কি? তুমি যা বলবে আমি তাই করব। বেশি কিছু না, তোমাকে আমার সাথে যেতে হবে আমার বাড়িতে। তোমার বাড়িতে? কিন্তু কেন? কারণ আমার মা বাবা আর আমার আদরের ছোট্ট বোনটা তোমাকে দেখতে চাই, সেজন্য। ওনারা আমার কথা কি করে জানে? নিশ্চয়ই তুমি বলেছো। হ্যাঁ, আমি বলেছি। ওনারা আমার বিয়ে নিয়ে আমার অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে, তাই আমি ওনাদের তোমার কথা বলেছি। এখন ওনারা তোমাকে দেখতে চেয়েছে, তাই তুমি আমার সাথে 2-3 দিনের জন্য আমার বাড়িতে যেতে হবে। ঠিক আছে যাব, তাহলে আমাকে একদিনের সময় দাও। আমি সব কাজ গুছিয়ে তারপর কাল বিকেলে তোমার সাথে বের হব। আচ্ছা এটা বলো, যেতে কত সময় লাগবে? এই তো ট্রেনে করে যেতে 5 ঘন্টা লাগবে। কি? এত দূরে তুমি থাকো? হ্যাঁ, এত দূরে থাকি আমি। তাহলে তুমি কাল বিকালে রেডি হয়ে থেকো। আমি বাবা মাকে ও ঈশাকে তোমার কথা জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি ঈশার সাথে ভিডিও কলে কথা বলবে? আচ্ছা দাও, আমিও দেখি তোমার আদরের বোনটা দেখতে কেমন। এই নাও, কথা বলো। আকাশ মোবাইলটা ইরার হাতে দেয়। ইরার সামনে তাকিয়ে দেখে মিষ্টি একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, তার সাথে অনেক মায়াবী চেহারা ওর। ঈশা ইরার চেহারা দেখে বলতে থাকে, কে আপনি আর আমার ভাইয়ের ফোন আপনার কাছে কেন? আমি ইরা, এবার চিনলে তো আমাকে? আহারে আমার লক্ষ্মী ভাবি, কবে আসবে ভাইয়ার সাথে আমাদের বাড়িতে? কাল বিকেলে আমরা রওনা দিব। ভাবি তাহলে তোমার পছন্দের খাবারের নামগুলো বলো, আম্মুকে বলে দিলে আম্মু রান্না করে রেখে দিবে। আরে ওই সব লাগবে না। কেন লাগবে না? তুমি তো এখানে 1 ঘন্টার জন্য আসবে না যে নাস্তা করে চলে যাবে। তুমি এখানে কয়েকদিন থেকে তারপর যাবে। ঠিক আছে, তাহলে এখন ফোন রাখছি। ইরা কল কেটে দিয়ে ফোনটা আকাশের হাতে দিয়ে দেয়। এই নাও ফোন। তোমার বোনটা তো ভারী মিষ্টি। আমার একমাত্র বোন বলে কথা। তাহলে এবার উঠতে হবে, বাসায় গিয়ে সব গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা কিস তো দিয়ে যাবে। কি বলছো? সবার সামনে দিবা নাকি? উফ, কেউ দেখবে না। আকাশের কথা শেষ না হতেই এরা একটা চুমু দিয়ে দেয় আকাশের গালে। আমি তো কিসের কথা বলছি? আমিও তো তাই দিলাম। আরে আমি ঠোঁটে দেওয়ার কথা বলছি। কি বলছো? ছোটে? তুমি অন্য দিয়ে ডেকো, কিস দিলেই তো হয়। তুমি চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলে এরা আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তখন এরার মনে হচ্ছিল যেন কারেন্ট বয়ে যাচ্ছে ওর শরীরে। অনেক হয়েছে, তাহলে এবার আমি আসি। তবে সাবধানে যাবে। ওরা দুইজন দুই দিকে চলে গেল। আকাশ নিজের রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নিতে থাকে। অন্যদিকে ইরা ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে রাজি করায়। কিন্তু ইরা, তুই যে যাবি, ওই দিকটা কে সামলাবে? আব্বু এখন কি করব? আমি যে ওদের কথা দিয়েছি, এখন তো যেতেই হবে। ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকবি মা। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি চিন্তা করো না আব্বু, আকাশ অনেক ভালো ছেলে। তাছাড়া ওই দিন তো কথা বলে তুমি নিজেও বুঝতে পারলে। হ্যাঁ, কিন্তু তবুও নিজের খেয়াল রাখবি। যেহেতু কাল বিকালে যাবি, তাহলে সব কিছু ঠিক করে যাবি, যাতে করে তোর অসুবিধা না হয়। ঠিক আছে আব্বু, তাই হবে। ওই দিন রাতের বেলায় একে বের হয়ে ওর আস্তানায় যায়। তো ওদের যে কারণে ডেকেছি, আমি কয়েকদিনের জন্য বাইরে যাব, তাই আমার সাথে কেউ কন্ট্যাক্ট করবে না। প্রয়োজন হলে আমি করব, তাছাড়া আমি যতদিন না ফিরছি ততদিন
তানু সবকিছু দেখাশোনা করবে। কি তানু পারবে তো? হ্যাঁ কুইন, আপনি এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি তা অবশ্যই পালন করব। ভেরি গুড। তাহলে আমি এবার যাই। তানু তুই সবটা সামলাবি। এই বলে একে চলে আসে। পরের দিন বিকালে আকাশ নিজের ব্যাগ গুছিয়ে বের হয়ে ইরাদের বাড়িতে চলে আসে। আঙ্কেল, ইরা কোথায়? ও তো রুমে তৈরি হচ্ছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা আঙ্কেল? দেখো, কিছু মনে করো না, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তাই তোমার সাথে ওকে অত দূরে পাঠাচ্ছি, কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয়। আপনি এই নিয়ে একটু টেনশন করবেন না। তবুও আমাদের শত্রুর অভাব নেই, তাই ওর খেয়াল রেখো। আমি আপনার মেয়ের কোনো ক্ষতি হওয়া ছাড়াই আপনার কাছে নিয়ে আসবো। ওই তো এরা চলে এসেছে। আব্বু আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। তুইও নিজের খেয়াল রাখিস মা। আচ্ছা আব্বু আমি যাই। আকাশ চলো, ওখানে গিয়ে আবার টিকিট কাটতে হবে। ওইসব আমার আগেই কেনা আছে। তাহলে আঙ্কেল, আমাদের এবার বিদায় দিন। যাও বাবা, সাবধানে। আমার দোয়া তোমাদের সাথেই থাকবে। আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। বাসা থেকে বের হয়ে রেলওয়ে যায়। ওখানে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে থাকে। ট্রেন না আসায় আকাশ বাইরে থেকে কিছু খাবার নেয়, কেননা এতে করে ট্রেনের ভিতরে খেয়ে নিতে পারবে খিদে লাগলে। আকাশ খাবার নিয়ে আসে। কিছুক্ষণ পর ট্রেন আসে। ওরা দুজনেই গিয়ে উঠে পড়ে নিজেদের কেবিনে গিয়ে বসে পড়ে। আকাশ ওদের দুজনের জন্য আলাদা কেবিন নেয়, যাতে করে ওরা কিছুক্ষণ সময় কাটাতে পারে। ওরা দুজন কেবিনে শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে ওদের কেবিনের দরজা কেউ যেন টোকা দেয়। তাই আকাশ কেবিন থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে সামনে তাকিয়ে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ দেখে আকাশ তো ভেবেই পাচ্ছে না যে কেন পুলিশ এখানে আসবে। অফিসার, কোনো সমস্যা হয়েছে? আকাশ পুলিশ অফিসারের কথা বলে জানতে পারে এখানে বিভিন্ন রকমের ছেলে মেয়ে আসে, এইসব কেবিন নেয় এবং অনেক কিছু ওরা করে, তাই ওনারা চেক করবে এখানেও কিছু আছে নাকি। দেখুন, আমার সাথে আমার গার্লফ্রেন্ড আছে, ও এখন ঘুমাচ্ছে, তাই আপনারা চুপচাপ এখান থেকে চলে যান। কথাটা বের করে পকেট থেকে একটা কার্ড বের করে দেখায়। ওরা কার্ড দেখে সেলুট দিয়ে চলে যায়। ওরা চলে যাওয়াতে আকাশ দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দিয়ে শুয়ে থাকে। রাত 3টা বাজে ট্রেন রেলওয়ে থামে। এবার আকাশ ও ইরাকে এখানে নেমে যেতে হবে, কিন্তু ইরা এমনভাবে ঘুমাচ্ছে যে সেই জন্য আকাশ ইরাকে না ডেকে কোলে নিয়ে নেয়। ইরা এখন আকাশের কোলে, আর ইরার ব্যাগও আকাশের ব্যাগ দুটোই আকাশের কাঁধে নেয়। ওখান থেকে বের হয়ে আকাশ গাড়িতে ইরাকে শুইয়ে দেয় এবং ব্যাগগুলো ড্রাইভার গাড়িতে নিয়ে রাখে। আকাশ আসবে বলে ওর বাসা থেকে আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। এইদিকে ইরা অনেক আরামে ঘুমাচ্ছে আকাশের কোলে মাথা রেখে। ওখান থেকে ওরা বাসায় চলে আসে। আকাশ ইরাকে নিয়ে একটা রুমে শুইয়ে দেয়। আকাশ যখন আসছিল তখন অনেক রাত ছিল, তাই কেউ জেগে থাকেনি। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে দেখে একটা রুমে শুয়ে আছে। এতে ইরা ভয় পেয়ে যায়, কারণ ঘুমিয়েছিল ট্রেনে আর উঠেছে রুমে, সেই জন্য। তাই তাড়াতাড়ি পাশ থেকে মোবাইল নিয়ে আকাশকে কল দেয়। আকাশ তুমি কোথায়? আর আমাকে কে যেন একটা রুমে আটকে রেখেছে। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। 1 মিনিটের মধ্যে আকাশ ওই রুমে এসে হাজির। তুমি এসেছো? উফ, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। এতে ভয় পাওয়ার কি আছে? আমি আছি তো নাকি? তুমি ছিলে না বলেই কিন্তু ভয় পেয়েছি। সরি, আসলে তুমি ট্রেনে ঘুমিয়েছিলে, তাই আমি তোমাকে ঘুম থেকে না তুলে কোলে নিয়ে বাসে চলে আসি এবং এই রুমে শুয়ে দিই। কি, তুমি আমাকে ওখান থেকে এখান পর্যন্ত কোলে নিয়ে এসেছো? তো কি করব, তুমি ঘুমিয়েছিলে তাই আর কষ্ট করে তোমাকে জাগাইনি। তা কেউ দেখে ফেলেনি তো? ড্রাইভার আঙ্কেল ছাড়া অন্য কেউ দেখেনি। বাড়ির সবাই কোথায়? ওনারা নিচে আছে, তুমি ফ্রেশ হয়ে আসো। তুমি এখানে বসে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ইরা কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলে আকাশ ইরাকে নিয়ে নিচে নামে। এইদিকে ইরা তো বাড়িটা দেখে একদম অবাক, কেননা বাড়িটা অনেক বড়। ইরা এতদিন জেনে এসেছিল ওদের বাড়িটাই সবচেয়ে বড়, কিন্তু এখন দেখছে এই বাড়িটা অনেক বড়। ওয়াও আকাশ, তোমাদের এই বাড়িটা দেখছি অনেক বড়। ওই একটু বড় আর কি। এখন চলো সবার সাথে পরিচয় করে দিই। আকাশ ইরাকে নিয়ে ড্রয়িং টেবিলে আসে। আকাশকে এখানে দেখে বাড়ির সবাই অবাক হয়, কেননা আকাশ যে বাড়িতে আসবে তা তো সবাই জানে, কিন্তু তাই বলে রাতেই চলে এসেছে তা ওনারা বুঝতে পারেনি। ভাইয়া তুই কখন এলি? আর ভাবিও ওদিকে চলে এসেছে। ঈশার মুখে ভাবি নামটা শুনে ইরা একটু লজ্জা পায়। হয়েছে, ভাবি লজ্জা পেতে হবে না। এরপর ইরা আকাশের বাবা মাকে সালাম করে। ওনারা ইরাকে দেখে অনেক খুশি, কেননা ইরা দেখতে ভালো, অনেক সুন্দর, তাই ইরাকে প্রথম দেখেই ওনাদের ভালো লেগে যায়। আসো না, বসো এখানে। তোমার ক্ষুধা লেগেছে মনে হয়। ঈশা, আগে আমার বৌমাকে খেতে দেও, তারপর আকাশকে। একদম ঠিক হবে বাবা।
ঈশা ইরাকে নিয়ে চলে যায় খাবার টেবিলে। ওখানে নিয়ে ইরাকে বসিয়ে দেয়, ইরাকে খাবার দেয়। কিছুক্ষণ পর আকাশ ওর টেবিলে এসে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ হলে ইরা আকাশের বাবা মা ও ঈশার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে যায়। ইরা ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলতে থাকে। এভাবে ইরা ওনাদের সাথে অনেক ফ্রি হয়ে যায় এই কয়েকদিনে। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। ইরা আকাশের বাবা মাকে এই কয়েকদিনে অনেক আপন করে নিয়েছে। আব্বু, আমরা কালকে চলে যাব। সে কি এত তাড়াতাড়ি চলে যাবি? আব্বু, বুঝতেই তো পারছো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তাই আমরা কালকের মধ্যেই রওনা দেব। তাই ইরা, তুমি ব্যাগ গুছিয়ে রাখবে। আকাশের মুখে চলে যাওয়ার কথা শুনে ইরার মুখটা কালো হয়ে গেল। ইরা, মন খারাপ করো না, আমাদের পরীক্ষা শেষ হলে একেবারের জন্য তোমাকে এখানে নিয়ে আসবো। তাই আব্বু, আসি, ওকে নিয়ে একটু বের হবো। এখান থেকে ওর জন্য কিছু কিনে দেবো, সাথে আমাদের অফিসটাও ঘুরিয়ে আনি। ভাইয়া, এতে ভালোই হবে, এতে করে আমারও কিছু কেনা হবে। তোর শুধু শপিং করা ছাড়া অন্য কোনো কাজ নেই? যা, তাহলে রেডি হয়ে নে, আমরা এখনই বের হব। ওরা দুজনে রেডি হয়ে নেয়। আকাশ ওদের নিয়ে অফিসে যায় প্রথমে। ওখানে পুরো অফিসটা ঘুরিয়ে দেখায়। তোমাদের কি এই একটাই অফিস নাকি? না, আরো 5 থেকে 6টা আছে, ওইগুলো পরে দেখতে পারবে। এখন চলো শপিং এ যাই। হ্যাঁ ভাইয়া, চল তাড়াতাড়ি। আকাশ ওদের নিয়ে শপিং মলে যায়। ওখানে ওরা নিজেদের পছন্দের অনেক জামা নেয়। শপিং শেষে ওদের নিয়ে চলে আসে বাসায়। ইরা, তাহলে তুমি ব্যাগ গুছিয়ে নাও, আমরা রাতেই রওনা দিব। ঠিক আছে, আমি তাহলে ব্যাগ গুছিয়ে নেই। এরা কিছুক্ষণ পর ব্যাগ গুছিয়ে নিচে নেমে এলো। আকাশ ওর বাবা মা ও ঈশার থেকে বিদায় নিয়ে ইরাকে নিয়ে চলে আসে রেলওয়ে স্টেশনে। ওখানে আবারও আগের মতো ট্রেনে করে চলে আসে। কয়েক ঘন্টা পর ওরা নিজেদের শহরে চলে আসে। ইরা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। লাগবে না আকাশ, আব্বু গাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যাও বাড়িতে, আমিও যাচ্ছি। কাল তাহলে দেখা হচ্ছে ভার্সিটিতে। হ্যাঁ, অবশ্যই দেখা হবে। ওরা ওখান থেকে চলে যায়। পরের দিন আকাশ আর ইরা ভার্সিটিতে দেখা করে। এখন বলো, আমার পরিবার তোমার কেমন লেগেছে? সত্যি আকাশ, তোমার পরিবার অনেক ভালো। অল্প কয়েকদিনে আমাকে অনেক আপন করে নিয়েছে। তাহলে আমাদের পরীক্ষার পর আমরা বিয়ে করে নিব, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। পরের দিন আকাশ আর ইরা ভার্সিটিতে দেখা করে। ওই দিনের মতো ওরা ওখান থেকে চলে যায়। রাতে আকাশ বাহির হয়ে চলে আসে ওই জঙ্গলের ভিতর। কিন্তু আজকে আকাশ নিজে থেকেই ওই রুমের ভিতর বসে আছে, যাতে করে আকাশ ওই একে ধরতে পারে। কেননা ওই একে 5-6 জন মেয়ে নিয়ে এখানে আসে, তাই এখানেই ওদের ধরতে হবে। ঠিক তেমনটাই হলো। একে ওর দল নিয়ে ওই বাড়িতে ঢুকে যায়। ওখানে ঢুকেই দেখে আকাশ গুলি এবং বোমা নিয়ে বসে আছে। ওই, কে তুই? এখানে কি করছিস? আমি কে তা পরে জানবি, আগে বল তোদের মধ্যে কে কে? আমি একে, এখন বল কে তুই? কথাগুলো বলে ওখান থেকে একটা মেয়ে বেরিয়ে এলো, কিন্তু মুখে মাস্ক পরা। তাই আকাশ ওই মেয়েটার চেহারা দেখতে পাচ্ছে না এবং মেয়েটাও আকাশের চেহারা দেখতে পাচ্ছে না। আমি কে তা একটু পরেই জানতে পারবি। বাইরে ওই আওয়াজগুলো শুনতে পাচ্ছিস? ওইগুলো কমান্ডো গাড়ি। তোরা স্যালেন্ডার না করলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। ও তাই নাকি? তাহলে তুই কি সেই পুলিশের লোক, নাকি অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করছিস? কথাগুলো না বলে তোদের মুখের মাস্কগুলো খোল তাড়াতাড়ি। এইদিকে একে তানু ওরা বাইরের পরিস্থিতি দেখে ভালো করেই বুঝতে পেরেছে সত্যি এখান থেকে বের হওয়া অসম্ভব। তার উপর ছবির ফ্রেমটাও ভাঙা, নয়তো ওরা নিচে চলে যেতে পারতো। দেখুন, আমরা স্যালেন্ডার করছি, তবু আমাদের প্রাণে মারবেন না প্লিজ। কোনো চালাকি না, মুখের মাস্ক খুলে হাতগুলো উপরে উঠাও। এদিকে তানু একে কোনো উপায় না পেয়ে ওরা সবাই মাস্ক খুলে ফেলে, কিন্তু একে এখনো খোলেনি। এই যে আপনাকে কি আলাদা করে বলতে হবে একে? এরপর একে ওর মাস্ক খুলে ফেলে। আকাশ সামনে তাকিয়ে দেখে মেয়েটি হচ্ছে ইরা। ইরাকে দেখে না চাইতেও আকাশের হাত থেকে বন্দুক পড়ে যায়। বন্দুক পড়ে যাওয়াতে তার বন্দুকটা নিয়ে আকাশের মাথায় ধরে। এখন তুই আমাদের এখান থেকে বের করে নিয়ে যাবি। তানুকে এভাবে দেখে একেও বাকি লোকদের ধরা নাপ খাওয়ার একটা আশা দেখতে পায়, কেননা ওরা আকাশের মাধ্যমে এখান থেকে চলে যেতে পারবে। কিন্তু ওইদিকে এরা আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, কারণ আকাশের চোখ দিয়ে পানি পড়ছে, তা এরা ঠিকই খেয়াল করে। চিন্তা করিস না, আমরা তোকে মারবো না, তাই কান্না থামা। তুই শুধু আমাদের এখান থেকে বাঁচিয়ে দে, তাতেই হবে। আকাশ ওর পকেট থেকে মোবাইল বের করে। মিশন ক্যান্সেল, তাই তোমরা চলে যাও এখান থেকে, ইটস মাই অর্ডার। আকাশ অর্ডার দেওয়াতে কমান্ডোগুলো গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু আকাশ এখনো দেয়ালে হেলান দিয়ে বসে আছে। তখন তানু উঠে বলে, দেখ তো তোরা বাইরে গিয়ে কমান্ডোগুলো গিয়েছে কিনা। ওদের মধ্যে একজন বাহিরে ভালো করে দেখে জানায় সবাই চলে গিয়েছে। কুইন, একে এখন কি করব? ওর মাস্কটা খোল। আমাকে দেখার পর
এ একটা কথাও বলছে না, না এখান থেকে উঠছে, তাই আগে ওর মুখটা দেখা। ইরা কথা মতো তানু মুখের মাস্ক সরালে এবার ইরা আকাশের চেহারা দেখে নিজেই বসে যায় আকাশের মতো। ইরা বসে যাওয়াতে বাকি সবাই ইরা দিকে তাকিয়ে আছে। কুইন, একে কি মেরে ফেলবো, নয়তো এই আমাদের মেরে ফেলবে। ইরা তখনও চুপ করে আছে এবং আকাশের মতো চোখ দিয়ে পানি ফেলছে। এখন সবাই ইরাকে ঠিক করা নিয়ে ব্যস্ত, তাই আকাশ ওখান থেকে বের হওয়ার সময় ইরা কাছে যায় এবং হাতটা বাড়িয়ে দেয় ইরার দিকে। ইরা আকাশের হাত ধরে উঠে পড়ে এবং আকাশের সাথে যেতে থাকে। তা দেখে তানু বাকিদের মাথায় কিছু ঢুকছে না। ইরা যখন ওই ছেলের সাথে যেতে থাকলো তখন তানু বা বাকিরা আর কিছু বলল না। ইরাকে গাড়িতে বসিয়ে আকাশ নিজেও গাড়িতে বসে পড়ে। ইরা এখনো আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। আকাশ গাড়ি চালিয়ে ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আকাশের যাওয়ার পর ইরা আকাশ বলে চিৎকার দিয়ে হাঁটু মেরে বসে যায়। ইরা চিৎকার শুনে রফিকুল ইসলাম বাড়ির ভিতর থেকে বের হয়ে ইরার কাছে আসে। কি হয়েছে ইরা, এভাবে কাঁদছিস কেন? বাবা বলে ও আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আব্বু আকাশ আমার আসল পরিচয় জেনে গিয়েছে। কিভাবে হলো এইসব? তাহলে শোনো, আকাশ আমার সাথে একটু কথা বলেনি আব্বু। তুই চিন্তা করিস না, আমি আকাশকে বুঝিয়ে নিয়ে আসবো। না বাবা, এতেও কোনো কাজ হবে না আব্বু, এ কখনোই আসবে না। কেননা আকাশ এসেছিল মূলত একে মারতে, কিন্তু আজকে যখন জানলো আমি একে, তখন ও অনেক কান্না করেছিল, আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে রফিকুল ইসলাম ইরাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। অন্যদিকে আকাশ বাসায় গিয়ে অনেক কান্না করে, কেননা যাকে আকাশ মারতে এসেছে কিন্তু তাকে আজ আকাশ ভালোবাসে। ওই রাতে আকাশ ওর বড় স্যারের সাথে কথা বলে, ওনার সাথে কথা বলে ব্যাগ গুছিয়ে নেয়। ততক্ষণে হেলিকপ্টার চলে আসে। আকাশ ওই হেলিকপ্টারে উঠে বসলে হেলিকপ্টার আকাশকে নিয়ে ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে আসার পর থেকে আকাশের মন একদম খারাপ হয়ে আছে আজ 2 দিন ধরে। তার কারণটা তো আপনারা সবাই জানেনই। আকাশের এমন মন মরা দেখে বড় স্যার আকাশের কাছে আসে। কি হয়েছে আকাশ, তুমি এমন করে বসে থাকলে বাকিদের কি হবে? আপনি তো জানেন জীবনে প্রথম কোনো মিশনে গিয়ে কাউকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভাগ্যের কি পরিহাস, যাকে মারার জন্য গিয়েছি উল্টো তার সাথে আমার ভালোবাসা হলো। আকাশ, এই ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে পারবো না, শুধু এতটুকুই জেনে রেখো, তুমি যা করছো ঠিক করছো, তবে মেয়েটাকে তুমি কষ্ট দিও না। কি করবো স্যার, আমি যদি ওই রাতে ওর চেহারা না দেখতে চাইতাম তাহলে তো ওর লাশ নিয়ে থাকতে হতো আমার। ঠিক আছে আকাশ, আমি বুঝতে পারছি, তবে তুমি কমান্ডোগুলোকে ওখান থেকে নিয়ে এসেছো, এতে করে আরও সমস্যা বেড়েছে। ওরা যে কোনো মুহূর্তে ওই মেয়েটাকে মেরে ফেলতে পারে। কি বলছেন কি স্যার? হ্যাঁ, আমি ঠিক বলেছি। আমি জানতে পেরেছি ওর ওই মেয়েটাকে যদি একবার চেনা যায় তাহলে ওকে ওরা প্রাণে মেরে ফেলবে। তাই আমি বলছিলাম কি, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে বাঁচাও। যদিও সে অনেক লোককে মেরেছে, কিন্তু ওকে বাঁচানো তোমার কর্তব্য। তারপরে তোমার বাবা মা বোন সবাই এরাকে নিজেদের বাড়ি বউ ধরে নিয়েছে। যদি এরা না থাকে তাহলে তো বাকিটা তুমি বুঝতে পারছো। কিন্তু স্যার, ওর উপরে যে সব প্রশাসন ক্ষেপে আছে, ও কোনো খারাপ কাজ করে না স্যার। ও যাদের মেরেছে ওরা উল্টো খারাপ কাজ করতো। সেজন্যই বলছি, তুমি কি ইরার পাশে দাঁড়াও, ওকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও। এতে করে তোমার বাড়ির সবাই খুশি হবে, মেয়েটাও বেঁচে যাবে, কারণ তোমার বাড়িতে কোনো প্রশাসনের লোক যাওয়ার সাহস করবে না। তাহলে আমি কালকেই গিয়ে ওকে নিয়ে আসবো। কিন্তু স্যার, তার আগে তো আমাদের একটা মিশন আছে, ওটা শেষ করতে হবে, তারপর আমি যাব। তুমি যা ভালো বুঝো, বয়সে আমি তোমার বড়, তার উপর সিনিয়র, কিন্তু আমি তোমাকে নিজের ছেলের মতন দেখি, তাই আমি চাই না তুমি কষ্টে দেখো। তাহলে স্যার, আপনি কালকের মিশনটা শেষ করে যাচ্ছি। আকাশ ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ এভাবে কোনো কিছু না বলে যাওয়াতে ইরা এই 3 দিন ধরে ঘরের দরজা বন্ধ করে রাখে সব সময়। ঠিকমতো খাবারও খায় না। এতে করে ইরার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ইরার এই অবস্থা দেখে ইরার আব্বু আকাশের বাড়িতে কল করে। কল করলে কলটা ঈশা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি ইরার আব্বু বলছি। তুমি কে মা? আমি ঈশা। আপনার কাকে প্রয়োজন? আঙ্কেল, আব্বুকে না মুখে? এটা কি আকাশের বাড়ির নাম্বার? জি আঙ্কেল, আমি ভাইয়ার ছোট বোন ঈশা। আসলে আমার ইরার অবস্থা অনেক খারাপ। ও দিন দিন আমার মেয়েটা মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কি হয়েছে ভাবি? ইরার অবস্থা অনেক খারাপ। এরপর উনি ইরা সব সমস্যার কথা ঈশাকে বলে। সব কথা শোনার পর ঈশা বলে, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো। কিন্তু ভাইয়াকে এখন পাবো না কল দিয়ে, 2 দিন পর ফোনে পাবো। যা করা তাড়াতাড়ি করবে, যেন দেরি না হয়ে যায়। ঠিক আছে আঙ্কেল। ইরা ওনার সাথে কথা বলে। এরপর উনি ইরা সব সমস্যার কথা ঈশাকে বলে। সব কথা শোনার পর ঈশা বলে, ঈশা ওনার সাথে কথা বলে, ওর বাবা মাকে কথাগুলো বলে। কিন্তু আকাশ কোথায় আছে তা এখন ওনারা কেউ জানে না।
অন্যদিকে আকাশ চলে যায় মিশনে আকাশ তেমন আগের মতো নেই, কেন যেন মন মরা হয়ে থাকে। কিন্তু আকাশের এমন অবস্থা ওর টিমদের জন্য খারাপ অবস্থা নিয়ে আসতে পারে, তাই আকাশ অনেক ফোকাস নিয়ে মিশন শেষ করতে থাকে। মিশনে আকাশের অন্য মানুষের কারণে আকাশের হাতে গুলি লাগে। গুলি লাগার ফলে অনেকজন আর্মি আকাশকে প্লেনে নিয়ে যেতে থাকলে আকাশ না করে দেয়। এরপর গুলি বের করে ওই জায়গায় বেঁধে নেয়। এরপর ইরার কথা চিন্তা করে আকাশ আরো অনেক হিংস্র হয়ে ওঠে। এক এক করে ওদের মেরে ফেলে আকাশ। ওদের সবাইকে মেরে আকাশ ওর টিমদের নিয়ে চলে আসে ক্যাম্পে আকাশের এমন অবস্থা দেখে বড় স্যার জানতে চাইলে বাকি অফিসার আকাশের কথাগুলো বলে। আকাশ, এমন করলে তুমি মিশন শেষ করতে পারবে না। তোমাকে একটা কথা বলার ছিল। আকাশ, তোমার বোন কল দিয়েছিল, বললো এটার অবস্থা অনেক খারাপ, ঠিকমতো খাবার না খাওয়াতে মেয়েটার অবস্থা এতটাই খারাপ যে তুমি না গেলে ওকে বাঁচানো যাবে না। তুমি ওর কাজ নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি আকাশ, তোমার সাথে ওর বিয়ের পর আমি ওর সব রেকর্ড মুছে দেবো। তাই আমি চাই তুমি ওকে গিয়ে বাঁচাও। বড় অফিসারের কথা শুনে আকাশ একটা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে যায় ইরার বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখে বাড়ির চারপাশে অনেক কমান্ডো, সাথে পুলিশ। আকাশ ওখানে যাওয়াতে ওরা আকাশের দিকে বন্দুক তুলে ধরে, কিন্তু ওই সময় আকাশ নিজের পরিচালনা দেওয়াতে ওরা বন্দুক নামিয়ে নেয়। এখানে কেন আপনারা এসেছেন? স্যার, আমরা জানতে পেরেছি ইরা ইসলাম আসলে একে, তাই আমরা ওনাকে গ্রেপ্তার করতে এসেছি। যদি উনি আমাদের হাতে ধরা না দিতে চায় তাহলে ওনাকে মেরে ফেলার অর্ডার আছে। ওই রকম অর্ডার কি দিয়েছে? স্যার দেখুন, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। আমাদের এই পুলিশের সাথে আসতে বলা হয়েছে, তাই আমরা এসেছি। কিন্তু ভিতরে কোনো লোকজন আছে কি না তা আমরা জানি না। তার সাথে ভিতরে কতটা বিপদ এই সম্পর্কে না জেনে আমরা ভিতরে না গিয়ে এখানে অপেক্ষা করতেছি। স্যার, আপনি এখানে কেন এসেছেন? সে বিষয়ে পরে বলবো, তোমরা এখানে অপেক্ষা করো। ভিতরে যা কিছু হয়ে যাক না কেন কেউ গুলি করবে না। যদি কেউ গুলি করো তাহলে তাকে মেরে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, তাই তোমরা এখানেই থাকবে। ঠিক আছে, তাই হবে। আপনি ভিতরে যান, আমরা পাহারা দিচ্ছি। আকাশ ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে দেখে রফিকুল ইসলাম অনেক ভয় পেয়ে আছে, সেজন্য আকাশ ওনার কাছে যায়। উনি আকাশকে ধরে বলতে থাকে, আকাশ, মেয়েটাকে বাঁচাও, ও যে আজ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তার উপর বাড়ির বাইরে পুলিশ, কমান্ডো, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি ইরাকে নিয়ে যাব হসপিটালে। কিন্তু বাইরে ওরা দাঁড়িয়ে আছে, ওরা তো ইরাকে দেখা মাত্রই গুলি করে দেবে। আপনি একটু চিন্তা করবেন না, আমি ইরাকে নিয়ে যাব ডক্টরের কাছে। এখানেও তো ওরা চলে আসবে। আসতে পারবে না, আমি অন্য একটা হসপিটাল নিয়ে যাব যেখানে কোনো লোকই আসতে পারবে না। তাই আপনি দেরি না করে চলুন, ইরাকে বের করে নিতে হবে। আকাশ ইরা কাছে গিয়ে ওকে ধরে কান্না করতে থাকে। এই প্রথম আকাশ কান্না করছে ইরাকে জড়িয়ে ধরে, কেননা ইরা অনেক শুকিয়ে গেছে, চেহারাটা অনেক খারাপ হয়ে গিয়েছে, অনেকটা কালো। এইদিকে ইরাও আকাশকে দেখে কান্না করে দেয়। আকাশ, তুমি এসেছো, আমি মনে হয় আর বাঁচবো না। আকাশ, কিছু হবে না তোমার ইরা, আমি তো আছি, কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। তা সম্ভব না আকাশ, বাইরে কমান্ডো আর পুলিশ, ওরা আমাকে বাঁচতে দিবে না আকাশ। তোমাকে এটা ভাবতে হবে না। আকাশ ইরাকে কোলে তুলে নেয়। আকাশের পিছু পিছু রফিকুল ইসলাম আসতে থাকে। আকাশের কোলে ইরাকে দেখে পুলিশগুলো বন্দুক তাক করে। এতে ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। আমি থাকতে এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই তোদের সাহস কি করে হয় আমার দিকে বন্দুক তাক করার? আকাশের এই চেঁচানো দেখে পুলিশ সহ কমান্ডোগুলো ভয় পেয়ে আছে। আকাশ ইরাকে নিয়ে হেলিকপ্টারে বসায়, সাথে রফিকুল ইসলামও উঠে বসে। আকাশ হেলিকপ্টার ওড়ানোর জন্য প্রস্তুত। তখন আকাশ ওদের বলে, আমি ওকে নিয়ে যাচ্ছি, তাই তোদের ভালো হবে আমার পিছু ছেড়ে দেওয়া। কথাগুলো বলে আকাশ হেলিকপ্টার নিয়ে চলে যায় আর্মি হসপিটালে, যেখানে আর্মি লোকদের কোনো সমস্যা হলে ওদের এই হসপিটালের ভিতরে চিকিৎসা করার হয়। এখানে আর্মি লোক ছাড়া বাইরের কাউকে চিকিৎসা দেওয়া হয় না। তবে কোনো পথ শিশু এবং গরিব লোক হলে পাশেই আর্মি হসপিটাল একটা শাখা আছে, ওখানে ওদের চিকিৎসা করা হয়। এই আর্মি হসপিটালের ভেতর ডক্টর, নার্স এবং যারা এখানে কাজ করে ওরা প্রত্যেকেই আর্মি অফিসার। আকাশ হেলিকপ্টার নিয়ে হসপিটালের ছাদে নামে। ওখানে আগে থেকেই ডক্টর, নার্স সবকিছু রেডি করা ছিল। আকাশ চলে আসলে নার্সগুলো ইরাকে হেলিকপ্টার থেকে নামায় এবং ভিতরে নিয়ে যায়। সাথে আকাশ ডক্টরকে এটাও বলে, ডক্টর, যে করে হোক ইরাকে সুস্থ করে তুলবেন। যদি অন্য কোনো প্রশাসন আসে ওকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাদের হেডকোয়ার্টারে কল দিবেন, তাহলেই হবে। আর নয় গেটে থাকা অফিসারদের বলবেন বাইরে থেকে অন্য কোনো বাহিনী আসলে যেন ভিতরে নাচতে দেয়। কথাগুলো বলে আকাশ চলে আসে ক্যাম্পে এসে ও বড় স্যারকে ধন্যবাদ জানায়। ধন্যবাদের কিছু নেই আকাশ, তুমি প্রথম কোনো মেয়েকে ভালোবেসে যাও, আমি চাই না তুমি ওকে হারাও। স্যার, আমাকে একটা মিশনে যেতে হবে,
আর এই মিশনে আমি 15 জন অফিসার নিয়ে যাচ্ছি। আপনি ইরার দিকে খেয়াল রাখবেন। কিসের মিশন আকাশ? তোমার মিশনে যাবে, অথচ সেই মিশনের কথা আমি জানি না। স্যার, এটা ব্যক্তিগত মিশন। আমি না পর্যন্ত আপনি ইরার খেয়াল রাখবেন। আর আমার বাবা মা, আমার বোনকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবেন স্যার। ঠিক আছে, আমি এখনই অফিসার পাঠিয়ে দিচ্ছি, ওরা তোমার পরিবারকে এখানে নিয়ে আসবে। কথাগুলো বলে আকাশ রেডি হয়ে নেয়, সাথে 15 জন অফিসারকে নিয়ে চলে যায় মিশনে। আজকের মিশনটা হচ্ছে ইরার লোকের বিরুদ্ধে, কেননা ইরা সবগুলো তথ্য তানু প্রকাশ করে দিয়েছে, সেজন্য আজকে ইরার এই অবস্থা। আকাশ অফিসারদের নিয়ে চলে যায় ইরার আস্তানায়। আস্তানায় যাওয়ার বিকল্প পদ্ধতি আকাশ ইরা থেকে জেনে নেয়। আকাশ 2 জন অফিসারকে জঙ্গলের ভিতর পজিশন নিতে বলে এবং বাকি অফিসারদের নিয়ে জঙ্গলের ভিতর থাকা একটা টানেলের ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে আকাশ ও বাকি অফিসার মিলে ওদের সবাইকে গুলি করে মেরে ফেলে। এখন শুধু তানু বাকি আছে, তাই আকাশ তানুর সামনে যায়। কি দোষ করেছিল যে তুই ইরার সাথে বেইমানি করছিলি? কারণ আমি চেয়েছি মাফিয়া কুইন হতে, তাই। মাফিয়া কুইন, তাই না? এই মাফিয়া কুইন হওয়ার লোভে আজকে তোকে মরতে হচ্ছে। কথাগুলো বলে আকাশ তানুকে গুলি করে মেরে ফেলে। ওই টানেল দিয়ে বের হওয়ার আগে ভিতরে রকেট দিয়ে সব উড়িয়ে দেয়, যাতে করে এখানে ভিতরে যা কিছু আছে সব এখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে আর্মি ডক্টররা ইরাকে অনেক সুস্থ করে তোলে। ইরার জ্ঞান ফিরে শুধু আকাশকে খুঁজে। তখন ইরার আব্বু ইরাকে বলে, তুই কোনো চিন্তা করিস না মা, আকাশ ফিরে আসবে তোর কাছে। ও একটু বাইরে গিয়েছে, ওই দেখ তোর সাথে কে কে দেখা করতে এসেছে। এরপর ইরা একটু মাথাটা ঘুরিয়ে দেখে আকাশের বাবা মা ও ঈশা দাঁড়িয়ে আছে। ইরা ওনাদের দেখে চোখের পানি ফেলতে থাকে। কাঁদছি না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই আমার ঘরের একমাত্র বৌমা হবি। হ্যাঁ ভাবি, তুমি একদম চিন্তা করো না। ভাইয়া কাজে গিয়েছে, কালকে ফিরে আসবে। তার আগে তোমাকে সুস্থ হতে হবে, যাতে করে ভাইয়া তোমাকে আগের মতন দেখে। এইদিকে ইরা অনেকটা সুস্থ হলে আকাশের বাবা মা ইরা ও ইরার বাবাকে আকাশদের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে আকাশ মিশন শেষ করে ক্যাম্পে আসে। ক্যাম্পে এসে ইরার কথা জিজ্ঞেস করে জানতে পারে এটা এখন সুস্থ আছে, ও তোমার বাড়িতে আছে। আমি 5 জন আর্মি অফিসারও দিয়েছি, যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়। কি বলেছে? আপনাকে ধন্যবাদ দিব স্যার। কেউ কি নিজের বাবার সমবয়সী কাউকে ধন্যবাদ দেয়? তুমি এখন বাড়িতে যাও আর এটাকে বিয়ে করে লম্বা একটা চুরি কাটাও। কিন্তু স্যার, আপনাকে আমার সাথে যেতে হবে। কিন্তু আমি না থাকলে এই দিকটা। চিন্তা করবেন না, অন্য একজন সামনে নেব। ঠিক আছে, চলো তাহলে। আকাশ ওনাকে নিয়ে চলে যায় ওর বাসায়। ওখানে গিয়ে আকাশ ইরাকে দেখতে পায়। ইরা আকাশকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সরি আকাশ, আমার ভুল হয়ে গেছে। কান্না করতে হবে না, কাজী সাহেব বিয়ে পড়ান। তুমি কাজে নিয়ে এসেছো? বাহ রে, তোমাকে ভালোবেসেছি বলেই তো হারাতে দেয়নি। তাছাড়া বড় স্যারও আমাকে অনেক সাহায্য করেছে, তাই স্যারকেও সঙ্গে করে নিয়ে আসলাম। তাহলে কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। বিয়ে শেষে কাজী সাহেব রেজিস্টার খাতা এগিয়ে দিলে আকাশ ও ইরা সাইন করে দেয়। ওদের বিয়ে পড়িয়ে কাজী সাহেব চলে যায়। এরপর ক্যাম্পে কাজ থাকার কারণে আকাশের বড় স্যারও চলে যায় ওখান থেকে। ভাইয়া, তাহলে সবকিছু ঠিক হয়েছে? তাহলে বড় করে একটা অনুষ্ঠান করব। তা অবশ্যই করা যায়, কিন্তু একে উফ, সরি ইরা, তুমি কি বলো? আকাশের মুখে একে কথা শুনে ওখানে সবাই হাসতে থাকে। আর এই হাসির মাধ্যমেই সেনাবাহিনী ও মাফিয়া কুইনের মিলন হয়।